অনেকদিন বাদে আবার একটি গল্প নিয়ে আসতে পারলাম। আসলে কিছু টেকনিক্যাল কারণে চ্যানেলে গল্প দেওয়ার সমস্যা দেখা দিয়েছিল, তার পাশাপাশি শারীরিক সমস্যাও ছিল। হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত ও মানিকের অভিযানের কাহিনী শনিমঙ্গলের রহস্য এবার আপনাদের সামনে হাজির করলাম। আমাদের একজন শ্রোতা হিরণ শেখ ভাই বলেছিলেন তার কথা একবার বলতে। হিরণ ভাই, আপনি ভালো থাকুন, চ্যানেলের পাশে থাকুন। আপনার পাশাপাশি সকল শ্রোতা বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের গল্প শনি মঙ্গলের রহস্য, লেখক হেমেন্দ্র কুমার রায়। আজ প্রথম পর্ব। ঘন ঘন কড়া নাড়ার শব্দ এবং সঙ্গে সঙ্গে চড়া গলায় চিৎকার, জয়ন্ত জয়ন্ত, ওহে ভায়া, বলি ঘুম ভাঙল নাকি? দরজা খুলে গেল। জয়ন্তের চাকর মধুর আবির্ভাব। এই যে মধু, তোমার মনিব কি করছেন বাপু? এই যে ওই মানিক বাবুর সঙ্গে চা খাচ্ছেন। বলো কি, এরই মধ্যে চায়ের আসর বসে গেছে? ডিটেকটিভ ইন্সপেক্টর সুন্দরবাবু বিপুল উৎসাহে সম্মুখ থেকে মধুকে সরিয়ে দিয়ে তাড়াতাড়ি বাড়ির ভিতরে প্রবেশ করলেন, কারণ তিনি জানতেন যে এ বাড়ির প্রভাতী চায়ের আসর হচ্ছে দস্তুর মতো সমারোহের ব্যাপার। চায়ের নামেই চনমন করে উঠেছে তার উদরস্থ ক্ষুধা। আসরে প্রবেশ করেই সুন্দরবাবু তাঁর সেই বিখ্যাত হুম শব্দটি সজোরে উচ্চারণ করলেন। জয়ন্ত বললে, আরে আরে সুন্দরবাবু যে, আসুন আসুন, তোমাদের চা পর্ব শেষ হয়ে গেছে দেখছি। সুন্দরবাবুর কণ্ঠে নিরাশার সুর। জয়ন্ত বললে, রবীন্দ্রনাথের ভাষা ঈষৎ বদলে আমি বলতে পারি, শেষ করা কি ভালো? তেল ফুরোবার আগেই আমি দিই নিবিয়ে আলো। সুন্দরবাবু ভুরু কুঁচকে বললেন, আমি কাব্যি টাব্যি বুঝি না, ওর মানেটা কি হলো? ওর মানেটা হলো এই যে তেল যখন ফুরোয়নি আলো আবার জ্বলতে পারে, অর্থাৎ চা আবার আসতে পারে। আবার আসতে পারে, সাধু সাধু। মানিক বললে, কিন্তু সুন্দরবাবু আজকে তরল চায়ের সঙ্গে নিরেট আর কিছু প্রার্থনা করবেন না? কেন, দু চারখানা অমলেটও পাবো না? পেতে পারেন, কিন্তু খারাপ ডিমের অমলেট খেতে হবে। খারাপ ডিম মানে? পচা? ধরুন তাই। আমাদের ডিমগুলো এবারে খারাপ হয়ে গেছে, কিন্তু তোমাদের প্লেটে তো দেখছি এখনো দু এক টুকরো অমলেট বিরাজ করছে। আমরা খারাপ ডিমের অমলেট খেয়েছি। হ্যাঁ, তাও কি সম্ভব? কেন সম্ভব নয়? বাজারের বাজে চায়ের দোকানের মালিকরা ডিম খারাপ হয়ে গেলে ফেলে দেয় নাকি? খদ্দেরদের সেই সব ডিমের অমলেট খাইয়েই তারা পয়সা আদায় করে। আর খারাপ ডিমের অমলেট গরম গরম খেলে কিছু টের পাওয়া যায় নাকি না? কিন্তু অসুখ করতে পারে তো। তা পারে, হয়তো কলেরা হবার সম্ভাবনাও থাকে। বাপ রে, এসব জেনে শুনেও তোমরা খারাপ ডিমের অমলেট খেয়েছো? খেয়েছি সুন্দরবাবু, লোভ ভারী বাজে জিনিস। অমন লোভের মুখে আমি মারি ঝাড়ু। আমি আজ অমলেট খেতে চাই না। জয়ন্ত হেসে চেঁচিয়ে বললে, ওরে মধু, সুন্দরবাবুর জন্যে। জয়ন্তর কথা শেষ হবার আগেই ট্রে হাতে করে মধু হাসতে হাসতে ঘরের ভিতরে প্রবেশ করে বললে, আমাকে আর দেখছেন কেন বাবু? সুন্দরবাবুকে দেখেই আমি খাবার তৈরি করে ফেলেছি। কি খাবার তৈরি করেছ? ওরে বাবা, অমলেট? আগে হ্যাঁ, আপনি অমলেট খেতে ভালোবাসেন বলে। সুন্দরবাবু বাধা দিয়ে মাথা এবং হাত নেড়ে বললেন, না না, আমি পচা ডিমের অমলেট খেতে মোটেই ভালোবাসি না। ওগুলো বরং জয়ন্ত আর মানিককে দাও। মানিক খিলখিল করে হেসে বললে, সুন্দরবাবু, অমলেট না খেলে আপনি ঠকে যাবেন। ঠকবো। পচা ডিমের অমলেট খেয়ে আমি পটল তুলে জিততে চাই না। কি করে জানলেন পচা ডিম? তুমি তো বললে বাপু। আমি আপনার সঙ্গে একটু মস্করা করছিলুম।
মশকরা? আমার সঙ্গে মশকরা করছিলে? আশকারা পেয়ে দিনে দিনে তুমি বড্ড বেড়ে উঠেছ। দেখছি একদিন তোমার সঙ্গে আমাকে মল্লযুদ্ধ করতে হবে। মানিক নিজের দুই উরুতে চপেটাঘাত করে বললে, বেশ তো, আজকেই এক হাত হয়ে যাক না। যাও যাও ডেপো ছোকরা, আমি ছুঁচো মেরে হাত গন্ধ করতে চাই না। ঠিক কথা বলেছেন, এতক্ষণ পরে একটা বুদ্ধিমানের মতন কথা বলেছেন। আপাতত ওই ছুঁচো মেরে হাতে গন্ধ না করাই ভালো, কারণ ওই হাতেই আপনাকে এখনই অমলেট ভক্ষণ করতে হবে। মানিক, তোমার মুখ দেখলে আমার রাগ হয়। জয়ন্ত, তোমার এই বন্ধুটির জন্য আমাকে এই বাড়িতে আসা বন্ধ করতে হবে দেখছি। জয়ন্ত বললে, মানিক, সুন্দরবাবুর পিছনে তুমি এমন করে লেগে থাকো কেন বলো দেখি? মানিক বললে, ওকে ভারী ভালোবাসি কি না। সুন্দরবাবু বললেন, যাও যাও, তোমার ভালোবাসা পেতে আমি এখানে আসিনি। আমি এসেছি জয়ন্তের সঙ্গে পরামর্শ করতে। কি পরামর্শ সুন্দরবাবু? জয়ন্ত বললে, বলছি ভায়া, বলছি। আগে রাগটা খানিক সামলে নি। মানিকের জন্য দেখছি আমার ব্লাড প্রেশার বেড়ে যাবে। চা পর্ব সমাপ্ত হলো। একখানা গদিমোড়া আরাম আসনে বেশ করে জাঁকিয়ে বসে পরিতৃপ্ত উদরের সমস্ত আনন্দ একটিমাত্র হুম শব্দ দ্বারা ব্যক্ত করে সুন্দরবাবু বললেন, বড়ই গোলক ধাঁধায় পড়ে গেছি দাদা। জয়ন্ত বললে, কিরকম? একেবারে নতুন রকম মামলা। মামলার সূত্র ডুব মেরেছে সমুদ্রের অগাধ জলের তলায়। ডুবুরি হয়ে সেই সূত্র উদ্ধার করবার ভার পড়েছে এই হতভাগ্যেরই উপরে। মামলাটা কিসের? খুনের। একটা নয়, দুটো নয়, তিনটে খুন। ঘটনাক্ষেত্র রতনপুর, 24 পরগনার একটি বড় গ্রাম। আপনি কলকাতা পুলিশে কাজ করেন, এই মামলার ভার আপনার উপরে পড়েছে কেন? ও অঞ্চলের পুলিশ এখানকার সাহায্য প্রার্থনা করেছে। জয়ন্ত একটু উৎসাহিত হয়ে বললে, তাহলে বোধ হচ্ছে মামলাটার ভিতরে কিঞ্চিত বস্তু আছে। বস্তু না ছাই, আমি তো দেখছি ধোঁয়া, খালি ধোঁয়া। ধোঁয়ার তলাতেই থাকে আগুন। মামলাটা বুঝিয়ে বলুন দেখি, একেবারে গোড়া থেকে শুরু করুন। শোনো তবে। মহেন্দ্রনাথ ঘটক হচ্ছেন রতনপুর গ্রামের একজন বড় গৃহস্থ। এখন তার বয়স হবে 50-এর কাছাকাছি। প্রথম জীবনে কোনো রাজ স্টেটে ম্যানেজারের পদে বসে তিনি বেশ কিছু টাকা রোজগার করেন। এখন চাকরি ছেড়ে দিয়ে নিজের গ্রামে এসে বসেছেন। যে টাকা জমিয়েছেন তারই সুদের মহিমায় ইহকালের জন্যে তার আর কোনো ভাবনা নেই। এমনকি নিজের মোটর ছাড়া রাজপথে তিনি এক পদ অগ্রসর হন না। বাড়িতে প্রায় উৎসবাদী সমারোহ হয়। কেবল গ্রামের মাতব্বররা নন, কলকাতা থেকেও তার অনেক হোমরা চোমরা বন্ধু সেই সব উৎসবে যোগ দিতে আসেন। কিছুদিন আগে এরকম আমন্ত্রণ পেয়ে কলকাতা থেকে এসেছিলেন মহেন্দ্রবাবুর এক মামাতো ভাই। তার নাম সুরেন্দ্রনাথ। তিনিও খুব ধনী লোক। সেদিনটা ছিল শনিবার। সন্ধ্যার সময় বৈঠকখানায় বসে মহেন্দ্রবাবু আর সুরেন্দ্রবাবু আর রতনপুর থানার দারোগা কৈলাসবাবু আরও কয়েকজন লোকের সঙ্গে করছিলেন গল্প গুজব। কি কথা প্রসঙ্গে মহেন্দ্রবাবু বললেন, আমাদের গ্রামের খুব কাছেই একটি ডাকাতে কালীর মন্দির আছে। মন্দিরটি অনেক কালের পুরানো। আগে সেখানে প্রতি শনি আর মঙ্গলবারের রাত্রে নরবলি দেওয়া হতো। এখন দেবীর ডাকাত ভক্তরা নেই। প্রতি শনি আর মঙ্গলবারে নরবলিও আর দেওয়া হয় না। এমনকি মায়ের নিত্য পূজা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। মন্দিরের অবস্থা অত্যন্ত খারাপ। যে কোনো দিন দেবীর মাথার উপরে হুড়মুড় করে ছাদ ভেঙে পড়তে পারে। কিন্তু এই ভগ্ন মন্দিরের জীর্ণ দেবতার নাম শুনলে এই অঞ্চলের লোক আজও আতঙ্কে শিউরে ওঠে। তাদের দৃঢ় বিশ্বাস, আজও মানুষের রক্ত খাবার লোভে প্রতি শনি আর মঙ্গলবারের রাত্রে ওই ডাকাতে কালীর পাষাণ মূর্তি জীবন্ত হয়ে ওঠে। তাই ওই 2 দিনের রাত্রে ওই অঞ্চলের কোনো লোকই ওই মন্দিরের কাছ দিয়েও হাঁটে না। শোনা গেছে বহুকাল আগে কোনো কোনো দুঃসাহসী লোক শনি মঙ্গলবারের রাত্রে গুজবের সত্যতা পরীক্ষা করবার জন্যে মন্দিরের কাছে গিয়েছিল।
কিন্তু তারা আর ফিরে আসেনি। পরদিন প্রভাতে মন্দির চত্বরে পাওয়া গিয়েছিল তাদের মৃতদেহ। তা মহেন্দ্রবাবুর কথা শুনে ওই কলকাতা থেকে আগত সুরেনবাবু আর এখানকার থানার দারোগা বাবু একসঙ্গে হো হো করে অট্টহাস্য করে উঠলেন। সুরেনবাবু বললেন, আমি হচ্ছি পয়লা নম্বরের নাস্তিক। চোখে দেখা যায় না বলে ভগবানকেই মানি না, আর আমাকেই তুমি কেনা এই পাড়া গিয়ে গুজবে বিশ্বাস করতে বলো? দারোগা বাবু বললেন, আমি হচ্ছি পুলিশ। মানব দানব যক্ষ রক্ষ ভূত পেতনি বা তন্ত্রমন্ত্র কিছুই আমরা মানি না। কালী বলে কোনো দেবী সত্য সত্যি আছেন কিনা জানি না, কিন্তু এটা আমি জানি আর মানি যে জড় পাথরের ভিতরে কোনোদিনই জীবন সঞ্চার হয় না। মহেন্দ্রবাবু বললেন, আমি কারোকেই কিছু বিশ্বাস করতে বা মানতে বলছি না, কিন্তু আজই তো শনিবারের রাত। ওই গুজবের সত্যতা পরীক্ষা করবার মতন বুকের পাটা আমার নেই। কিন্তু তোমাদের সাহস থাকে তো তোমরা দুজনে অনায়াসে একসঙ্গে ওই মন্দিরটা একবার দেখে আসতে পারো। কিন্তু মনে রেখো, এই বিষয়ে আমার কোনো দায়িত্বই নেই। দারোগাবাবু একটু দমে গিয়ে বললেন, সারাদিন খাটুনির পর এই রাত্রে ছুটোছুটি করবার উৎসাহ আমার নেই। গুজব সত্য কিনা ও দুদিন পরেও পরীক্ষা করা যেতে পারে। সুরেনবাবু তখনই উঠে দাঁড়িয়ে বললেন, কাল আমায় কলকাতায় ফিরতেই হবে, অতএব আজকে আমি মন্দিরটা একবার দেখে আসতে চাই। মহেন্দ্রবাবু বললেন, কিন্তু সুরেন, তোমাকে একলাই যেতে হবে, কারণ আমার এখানকার চাকর বাকররা পর্যন্ত তাদের মনিবেরও হুকুমে ওই মন্দিরের ত্রিসীমানায় যেতে রাজি হবে না। সুরেনবাবু বললেন, আমি কাপুরুষ নই, একলা যাবার সাহস আমার আছে, কিন্তু আমার একটা বন্দুক দিতে পারো? মহেন্দ্রবাবু সবিস্ময়ে বললেন, বন্দুক কি করবে? হো হো স্বরে হেসে উঠে সুরেনবাবু বললেন, পাথরের মূর্তি যদি জ্যান্ত হয় তাহলে গুলি করে তাকে হত্যা করব। কি বলেন দারোগাবাবু? পাথরের মূর্তিকে হত্যা করতে চাইলে আপনাদের পুলিশের আইন বাধা দেবে না তো? দারোগাবাবু হেসে বললেন, হ্যাঁ, আইনের কেতাবে জীবন্ত শিলামূর্তির কথা কোথাও লেখা নেই। মহেন্দ্রবাবুর কাছ থেকে একটা দোনলা বন্দুক নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে সুরেনবাবু বললেন, আপনারা সকলে এখানে অপেক্ষা করুন, আমি ঘণ্টাখানেকের মধ্যে আবার সশরীরে এসে হাজির হয়ে ডিনার খাবো। 1 ঘন্টা গেল, 2 ঘন্টা গেল, 3 ঘন্টা গেল, সুরেনবাবুর দেখা নেই। সকলে ভীত, বিস্মিত আর চিন্তিত হয়ে সেইখানে বসে রইলেন। আতঙ্ক এমন সংক্রামক যে সদলবলে সকলে মিলে সেই রাত্রে মন্দিরের কাছে একবার যাবার ব্যবস্থা পর্যন্ত হল না। পূর্ব দিকে ভোরের আলো ফুটল, তখনও সুরেনবাবু অনুপস্থিত। তারপর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকলের মনে আবার হলো সাহসের সঞ্চার। মহেন্দ্রবাবু দলবল নিয়ে বাইরে বেরিয়ে পড়লেন। মন্দিরে যাবার জন্য একটিমাত্র সুপথ বা প্রধান রাস্তা আছে, পিছন দিক দিয়েও নাকি মন্দিরের ভিতর আসা যায়, কিন্তু ওদিকে পথের মতো পথের কোনো অস্তিত্ব নেই। অনেক কাঁটা ঝোপ জঙ্গল আর বাঁশঝাড় ভেঙে ওই দিক দিয়ে মন্দিরে আসতে হয়। দিনের বেলাতেও তাই ওদিকে পথিক দেখা যায় না। সুরেনবাবুর মৃতদেহ পাওয়া গেল মন্দিরে যাবার প্রধান পথের উপরেই। তার দেহে অস্ত্রাঘাতের কোনো চিহ্নই নেই, কেবল তার কণ্ঠদেশের ডান দিকে একটি সূচ্যগ্র সূক্ষ্ম রক্তের দাগ, অর্থাৎ দেহের উপরে আলপিন বা সূঁচ বিঁধিয়ে দিলে সেরকম দাগ হতে পারে। কিন্তু লাশের আশেপাশে অনেক খোঁজাখুঁজির পরেও সূচের মতন কোনো কিছু পাওয়া যায়নি। পরে ডাক্তারি পরীক্ষায় প্রমাণিত হয়েছে সুরেনবাবু মারা পড়েছেন বিষের ফলেই। দারোগা কৈলাসবাবুর উপরেই মামলার ভার পড়ল, কিন্তু মামলা হাতে নিয়ে তিনি কিছু আন্দাজ করতে পারলেন না। কৈলাসবাবু ভীতু লোক ছিলেন না। তার দৃঢ় বিশ্বাস হলো ওই শনি মঙ্গলের কোন অলৌকিক কারণে ওই মন্দির যে মানুষের পক্ষে মারাত্মক হয়ে ওঠে, এই অদ্ভুত গুজবের মূলে কিছুমাত্র সত্য নেই। আর এই বিশ্বাস নিয়েই তিনি পরের মঙ্গলবারের রাত্রে একলা লুকিয়ে মন্দিরের দিকে যাত্রা করলেন। সেই হলো তার শেষ যাত্রা। বুধবার সকালে তারও মৃতদেহ পাওয়া যায়
মন্দিরের ওই প্রধান পথের উপরেই। তাঁরও বাম হাতের উপরে তেমনি একটা সূঁচ বেঁধার মতন রক্তাক্ত দাগ, আর তারও দেহে পাওয়া যায় বিষের চিহ্ন। কেবল তাই নয়, ঠিক যে জায়গাটিতে সুরেনবাবুর লাশ পাওয়া যায়, কৈলাসবাবুর মৃতদেহ পড়েছিল ঠিক সেই স্থানটিতে। তারপরের কথা আরও সংক্ষেপে সেরে নি। দ্বিতীয় ঘটনার পরের শনিবারেই আর একজন পুলিশ কর্মচারীও রাত্রে গোপনে মন্দিরের কাছে তদন্ত করতে গিয়ে ঠিক ওইভাবেই মারা পড়েছে। এবার সূচ বেঁধার চিহ্ন ছিল তার বাম পায়ের উপরে। তারও মৃত্যুর কারণ বিষ, আর তারও দেহ পাওয়া যায় ঠিক সেই জায়গাটিতে। এইবার মামলার ভার পড়েছে তোমাদের এই অভাগা সুন্দরবাবুর কাঁধের উপরে। কিন্তু ভায়া, আমার অতিশয় সন্দেহ হচ্ছে এ ভার আমি সহ্য করতে পারবো না। এটা কিরকম মামলা? নরহত্যাকারিণী ডাকাতে কালীকে অপরাধিনী রূপে সামনে রেখে আমি যদি মামলার তদন্তে নিযুক্ত হই, তাহলে আমার নাম শুনলেই সারা দেশ অট্টহাস্য করে উঠবে। তারপর কেবল শনি আর মঙ্গলবারেই ওই মন্দিরের কাছে যাওয়াটা বিপজ্জনক কেন? শুনেছি তৃতীয় ঘটনার রাত্রে যে পুলিশ কর্মচারীটি ওই মন্দিরের পথে নিহত হয়, সে নাকি শনি মঙ্গলবার ছাড়া অন্যান্য দিনও গোপনে ওই মন্দিরের কাছে তদন্ত করতে যেত। কিন্তু অন্যান্য দিনে কোনো দুর্ঘটনাই হয়নি। সে সন্দেহজনক কিছুই দেখেনি, আর ফিরেও এসেছিল নিরাপদে। এই বা কি রহস্য? তোমার কি মনে হয় না জয়ন্ত, এর মধ্যে যেন কেমন একটা ভুতুরে গন্ধ আছে? প্রত্যেক হত্যার পিছনেই একটা কোনো উদ্দেশ্য থাকে। এমনকি উদ্দেশ্য না পেলে আইন কোনো হত্যাকারীকেই শাস্তি পর্যন্ত দিতে পারে না। উদ্দেশ্যহীন হত্যাকাণ্ড নিয়ে মস্তিষ্ক চালনা করা হচ্ছে নিতান্তই পণ্ডশ্রম। এ মামলাটাও যেন সেই শ্রেণীর। ধরো, ওই মহেন্দ্রবাবুর মামাতো ভাই সুরেনবাবুর কথা। তিনি স্থানীয় লোক নন, এখানকার কোনো লোকেরই তার উপর আক্রোশ থাকবার কথা নয়। তিনি মাত্র 2 দিনের জন্য এখানে এসেছিলেন। তিনি যে প্রথম ঘটনার রাত্রে হঠাৎ ওই মন্দিরে যেতে চাইবেন, এ কথাও বাইরের কেউ জানতো না। যারা জানতো তারা সকলেই সারা রাত্রি বসেছিল মহেন্দ্রবাবুর বৈঠকখানার ভিতরে। তবু ঘটনাস্থলে গিয়ে কে তাকে হত্যা করলে, আর কেনই বা করলে, তাকে হত্যা করে কার কি লাভ? তারপর ধরো ওই 2জন পুলিশ কর্মচারীর কথা, তাদেরই বা কেন হত্যা করা হলো? তারা তো সন্দেহজনক কোনো সূত্রেরই সন্ধান পায়নি। দ্বিতীয় পুলিশ কর্মচারী শনি মঙ্গলবার ছাড়া অন্য বারেও যে ঘটনাস্থলে গিয়েছিল, এই কথাটাও ভুলো না। এই মামলার ভিতরে যদি কোনো মানুষ খুনির হাত থাকতো, তাহলে সে অন্য বারের সুযোগ পেয়েও পুলিশের লোককে ছেড়ে দিলে কেন? পুলিশের কেউ কেউ সন্দেহ করছে কোনো বিষধর জীবের দংশনেই 3জন লোকের মৃত্যু হয়েছে। কিন্তু এ যুক্তি মনে লাগে না। ওই বিষধর জীব কি শনি মঙ্গলবারেই ঠিক একটি নির্দিষ্ট স্থানে এসে অপেক্ষা করে? এ কোনো কাজের কথা নয়। আর ওই সূচ বেঁধার ব্যাপারটাই বা কি? কে সূচ বেঁধায়? লাশের সঙ্গে বা কাছে সূচ পাওয়া যায় নাই বা কেন? আর এত অস্ত্র থাকতে সূচের মতোই বা অস্ত্র ব্যবহার করা হয় কেন? বড়ই জটিল ব্যাপার ভায়া, বড়ই জটিল ব্যাপার। এই মামলাটা হাতে পেয়ে আমার মনে হচ্ছে সেই মানুষ পিশাচ মামলাটার কথা। সন্দেহ হচ্ছে তার মতো এই মামলাটার সঙ্গেও নিশ্চয়ই কোনো ভৌতিক যোগাযোগ আছে। সেই ভয়াবহ অপরাধী নবাব আর তার অনুসারী জীবন্ত মৃতদেহগুলোর কথা নিশ্চয়ই তোমরা ভুলে যাওনি। আগে আমি ভূত প্রেত কিছুই বিশ্বাস করতাম না, কিন্তু সেই মানুষ পিশাচদের পাল্লায় পড়ে আমি সে বিশ্বাস হারিয়ে ফেলেছি। তারপর থেকে বুঝেছি ওই পৃথিবীতে অপার্থিব অলৌকিক ঘটনা ঘটা অসম্ভব নয়। জয়ন্ত, মানিক, এখন তোমাদের মত কি তাই বলো। কাহিনী শেষ করে সুন্দরবাবু জিজ্ঞাসু চোখে জয়ন্তের মুখের পানে তাকিয়ে রইলেন। কিন্তু জয়ন্ত কোনো কথাই বললে না। গম্ভীর ও স্তব্ধ ও স্থিরভাবে বসে রইল। মানিক বললে, তাই তো সুন্দরবাবু, আপনার জন্য আমি দুঃখিত হচ্ছি। সুন্দরবাবু মানিকের দুঃখকে আমল দিতে রাজি হলেন না। বললেন, তোমার দুঃখ নিয়ে তুমিই থাকো বাপু, আমাকে জ্বালাতে এসো না। নাছোড়বান্দা মানিক বললে, যত সব ওচা মামলার ভার পড়ে আপনার উপরে। কেন, পুলিশে কি আর যোগ্য লোক নেই?
সুন্দরবাবু কিঞ্চিত বিচলিত হয়ে বললেন, তা যা বলেছ, আমি যেন ছাই ফেলতে ভাঙা কুলো। মানিক একটা দীর্ঘশ্বাস ত্যাগ করে বললে, বেচারা সুন্দরবাবু, মাথা জোড়া টাক, একটু বেশি রোদ লাগলেই ফটাং করে ফেটে যাওয়ার সম্ভাবনা। বামন হাতির মতো নাদুস নুদুস দেহ, দুপা দৌড়তে গেলে এই হাঁপড়ের মতন হাঁপাতে থাকে। বড় জাতের ধামার মতন ভুঁড়ি, তার খোরাক জোগাতে জোগাতেই সারাদিন ব্যতিব্যস্ত হয়ে থাকতে হয়, আর তার উপরেই কিনা যত অত্যাচার। মহা ক্রোধে সুন্দরবাবুর মুখ লাল হয়ে উঠল। তখনই আসন ত্যাগ করে তিনি বললেন, জয়ন্ত, তোমার সঙ্গে পরামর্শ করতে এসে আমি ভুল করেছি। যেখানে মানিক আছে সেখানে আর আমি নেই। সুন্দরবাবু দরজার দিকে অগ্রসর হলেন। জয়ন্ত বললে, দাঁড়ান সুন্দরবাবু। দাঁড়াবো? কেন দাঁড়াবো? আরও বেশি অপমানিত হব বলে? না না, আর কেউ আপনাকে অপমান করবে না। আসন গ্রহণ করুন। এখন বলুন দেখি, আপনি খালি আমার পরামর্শ চান না আমার সাহায্য চান? তুমি যদি আমাকে সাহায্য করতে রাজি হও তাহলে তো আমার অনেক পরিশ্রমই হালকা হয়ে যায়। হ্যাঁ, আমি রাজি। কবে রতনপুর যাচ্ছেন? কাল। বেশ, কালই আমরা আপনার সঙ্গী হব। কিন্তু মানিক কি না গেলেই নয়? না না, মানিক যে আমার ডান হাত। রতনপুর গ্রামখানি যে অত্যন্ত পুরাতন, দেখলেই তা বুঝতে বিলম্ব হয় না। গ্রাম না বলে তাকে অবৃহৎ শহর বলাই উচিত। তার পথে পথে ছোট ও মাঝারি পাকা বাড়ির সংখ্যা তো কম নয় বটেই। অট্টালিকা আখ্যা পেতে পারে কয়েকখানা এমন বাড়িও চোখে পড়ে, কিন্তু একখানা ছাড়া বাকি সব অট্টালিকায় স্মরণ করিয়ে দেয় মান্ধাতার আমলের কথা। যে অট্টালিকাখানি পুরাতন নয়, সেখানির অধিকারী হচ্ছেন মহেন্দ্রবাবু। তার বৈঠকখানার মধ্যেই হয়েছে আমাদের এই কাহিনীর সূত্রপাত। রতনপুরকে একটি ছোটখাটো শহর বলা চললেও তার অবস্থান হচ্ছে বেশ একটু অসাধারণ। তার চারিধারেই বিরাজ করছে বড় বড় প্রান্তর, এবং পশ্চিম দিকের প্রান্তরের মাঝখানে পাওয়া যায় একটি রীতিমতো গহন বন। সেই বনের ভিতরের খানিকটা জায়গা পরিষ্কার করে নিয়ে ডাকাতে কালীর মন্দিরটি প্রতিষ্ঠিত করা হয়েছে। গ্রাম থেকে মন্দিরে যেতে গেলে পথের মাঝে পাওয়া যায় ছোট্ট একটি নদী। একটি কাঠের সাঁকোর সাহায্যে সকলে নদীর উপর দিয়ে আনাগোনা করে। রতনপুরের কাছ থেকে রেল লাইন আছে বেশ খানিকটা দূরে, এবং সেই জন্যই তাকে অনায়াসে বলা চলে একটি বিচ্ছিন্ন গ্রাম বা শহর। সুন্দরবাবুর সঙ্গে জয়ন্ত ও মানিক ট্রেন থেকে নেমে পড়ে দেখলে তাদের বহন করবার জন্যে স্টেশনের বাইরে অপেক্ষা করছে একখানি মোটর গাড়ি। গাড়িখানির মালিক মহেন্দ্রবাবু নিজেই এগিয়ে এসে সুন্দরবাবুকে অভ্যর্থনা করলেন। নমস্কার ও প্রতি নমস্কারের পালা শেষ হবার পর সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, মহেন্দ্রবাবু, আপনি কি করে জানলেন যে আজ আমরা এখানে আসব? মহেন্দ্রবাবু বললেন, এই গ্রামে যে কাণ্ডটা হয়ে গেল, তারপর সব খবর না রাখলে যে চলে না। থানায় গিয়ে জানতে পারলুম আজ এখানে আপনার আগমনের কথা, তাই আমি আপনাকে গ্রামে পৌঁছে দেবার ভার গ্রহণ করেছি। সুন্দরবাবু খুশি হয়ে বললেন, বেশ করেছেন, খুব বন্ধুর কাজ করেছেন। স্টেশন থেকে গ্রাম নাকি 5-6 মাইলের কম নয়। শুনেছি এখানে পালকি, গরুর গাড়ি আর ঘোড়ার গাড়ি ছাড়া আর কোনো রকম যান পাওয়া যায় না। ঘোড়ার গাড়িতে গেলেও কম সময় লাগতো না। আপনার মোটর আমাদের অনেকটা সময় বাঁচিয়ে দেবে। এই প্রাথমিক কথাবার্তার সময় জয়ন্তের দৃষ্টি নিবদ্ধ হয়েছিল মহেন্দ্রবাবুর উপরে। নূতন কোনো লোক দেখলেই জয়ন্তের সূক্ষ্ম দৃষ্টি তার মনের অন্তর্মহল পর্যন্ত লক্ষ্য করবার চেষ্টা করত। এটি হচ্ছে তার চিরকালের স্বভাব। মহেন্দ্রবাবু লোকটি হচ্ছেন না লম্বা, না বেঁটে, না রোগা, না মোটা। তার গায়ের রং ধবধবে ফর্সা, সাজ পোশাকে রীতিমতো শৌখিনতার চিহ্ন। চোখে সোনার চশমা, গোঁপদাড়ি কামানো, হাতেও একগাছা সোনায় বাঁধানো বেশ মোটা পাকা বাঁশের লাঠি।
তার শৌখিন সাজ পোশাকের সঙ্গে ওই পাকা বাঁশের লাঠি গাছা মানাচ্ছিল না একেবারেই। জয়ন্ত লক্ষ্য করলে মহেন্দ্রবাবুর চেহারার তিনটি বিশেষত্ব প্রথমেই দৃষ্টি আকর্ষণ করে। তার অতি অমায়িক ভাব, তার দুটি সরল চক্ষু, তার শিশুর মতন মিষ্ট হাসি। জয়ন্ত ও মানিকের দিকে দৃষ্টিপাত করে মহেন্দ্রবাবু শুধলেন, ওই দুটি ভদ্রলোকও কি আপনার সঙ্গে এসেছেন? সুন্দরবাবু বললেন, আগে হ্যাঁ, ওরা আমার বন্ধু আর দোস্তুর মতো নামজাদা লোক। নাম শুনলে অন্তত ওদের একজনকে আপনি হয়তো চিনতে পারবেন। মহেন্দ্রবাবু কৌতূহলী কণ্ঠে বললেন, বটে বটে, তা ওদের নাম জানতে চাইলে ওরা কোনো অপরাধ নেবেন না তো? সুন্দরবাবু বললেন, বিলক্ষণ, অপরাধ আবার কিসের? মহেন্দ্রবাবু সংকুচিত স্বরে বললেন, আজকাল আমি হচ্ছি পাড়াগে লোক, ওই হালের শহুরে ফ্যাশনের কথা কিছুই জানি না তো। কারুর মুখে শুনেছি ওই গায়ে পরে নাম জানতে চাইলে আজকালকার শহুরে বাবুরা নাকি মুখ ভারী করেন। সুন্দরবাবু হো হো করে হেসে বললেন, আরে না না মশাই, ওরা মোটেই সে জাতীয় মনুষ্য নয়। ওদের দেখতে ছোকরা বটে, কিন্তু ওরা আপনার আমার মতোই সেকেলে। আপনি কি শখের গোয়েন্দা জয়ন্ত আর তার স্যাঙাত ওই মানিকের নাম শোনেননি? মহেন্দ্রবাবু দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, বলেন কি স্যার, তাও আবার শুনিনি। আপনি কি বলতে চান ওরাই হচ্ছেন জয়ন্তবাবু আর মানিকবাবু? সুন্দরবাবু বললেন, হ্যাঁ মশাই, হ্যাঁ, ওরা ওই নামেই পরিচিত বটে। তাড়াতাড়ি জয়ন্তকে নমস্কার করে মহেন্দ্রবাবু বললেন, এতক্ষণে চিনতে পেরেছি, কাগজে আপনার ছবি অনেকবার দেখেছি। আপনার নাম জানে না ওই বাংলাদেশে এমন কে আছে? দেশ বিদেশেও যে আপনার নামে ওরে জয় পতাকা। আর মানিকবাবু, আপনার নামও। মানিক বাধা দিয়ে বললে, স্তব্ধ হন মহেন্দ্রবাবু, স্তব্ধ হন। অত্যুক্তি করে আপনি যদি আমাকেও আকাশে তোলেন, তাহলে জানবেন যে ওই জয়ন্তচন্দ্রের পাশে আমি হচ্ছি একটি ক্ষুদ্র মানিক তারকা মাত্র। মহেন্দ্রবাবু বললেন, আপনি দেখছি সুন্দর ভাষায় বিনয় প্রকাশ করতে পারেন, কিন্তু কিন্তু টিন্তুর কথা ছেড়ে দিন মহেন্দ্রবাবু। বাজে কথার দরকার নেই, কাজের কথা বলুন। মহেন্দ্রবাবু কাঁচুমাচু মুখে বললেন, কি কাজের কথা বলবো মানিকবাবু? আমি তো কিছুই জানি না, ব্যাপার দেখে স্তম্ভিত হয়ে আছি। আমার নিজের বলবার কথা কিছুই নেই। জয়ন্ত বললে, আসুন আমরা গাড়িতে গিয়ে উঠে বসি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, গাড়িতে যেতে যেতেই বাকি কথা হবে। সকলে গাড়িতে গিয়ে বসলেন। চালক গাড়ি চালিয়ে দিলে। জয়ন্ত চালকের দিকে দৃষ্টিপাত করে বললে, মহেন্দ্রবাবু, আপনার ড্রাইভারটি দেখছি এদেশের লোক নয়। মহেন্দ্রবাবু বললেন, এর মধ্যে সেটাও আপনি লক্ষ্য করেছেন? হ্যাঁ, আমার এই ড্রাইভারটি স্বদেশ হচ্ছে বর্ণীয়। ও চমৎকার গাড়ি চালায় আর আমার অত্যন্ত বিশ্বাসী। আমার জন্যে ও হাসি মুখে প্রাণ দিতে পারে। তখন বেগে ছুটতে আরম্ভ করেছে মোটর গাড়ি। কোথাও ধুধু মাঠ, কোথাও তারই মাঝে মাঝে শ্যামল ও নিবিড় তরুকুঞ্জ, কোথাও নদী বা খাল বিলের শীর্ণ ও সমুজ্জ্বল জলরেখা। এইসব দৃশ্য ক্ষণে ক্ষণে পিছনে ফেলে কোলাহল করতে করতে ছুটে চলেছে মোটর গাড়ি। জয়ন্ত বললে, মহেন্দ্রবাবু, যদি আমি দু একটি প্রশ্ন করি, আপনি উত্তর দিতে আপত্তি করবেন না তো? আপত্তি? কেন আপত্তি করব? আমার তো আপত্তি করবার কোনোই কারণ নেই। জয়ন্ত ধীরে ধীরে বললে, শুনলুম প্রথমে যিনি মারা গেছেন সেই সুরেনবাবু সম্পর্কে আপনার ভাই হন। সুরেন আমার মেজমামার ছেলে। সুরেনবাবু কি করতেন? সুরেন কিছুই করতো না, কারণ তার টাকার অভাব ছিল না। তাহলে বলতে হবে সুরেনবাবু একজন ধনী লোক। হ্যাঁ, নিশ্চয়ই। সুরেনের মাসিক আয় ছিল 8,000 টাকা। সুরেনবাবুর বাড়িতে কে আছে? কেউ নেই। সুরেন ছিল একেবারে একলা। তার আত্মীয় স্বজন কে আছেন? আত্মীয়ই বলুন আর স্বজনই বলুন, ওই আমি হচ্ছি সুরেনের একমাত্র লোক।
আমি ছাড়া এই দুনিয়ায় সুরেনের আর কোনো আত্মীয়ই নেই। জয়ন্ত খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। তারপর বললে, মহেন্দ্রবাবু, ওই কালী মন্দিরের ব্যাপারটা কি বলুন দেখি, আমি তো কিছুই বুঝতে পারছি না। মহেন্দ্রবাবু বললেন, আমারও অবস্থা তাই জানবেন। শুনেছিলাম একটা প্রবাদ, বন্ধুদের কাছে সেই গল্পটাই করেছিল, কিন্তু সেই গল্প থেকেই যেমন ভীষণ ট্র্যাজেডির সৃষ্টি হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। সুন্দরবাবু বললেন, আপনি কি ওই ভূতুরের গল্পে বিশ্বাস করেন? মহেন্দ্রবাবু বললেন, আগে হয়তো ঠিক বিশ্বাস করতুম না, কিন্তু এখন বিশ্বাস না করে আর কি করি বলুন। পৃথিবীর খাতা থেকে একইভাবে তিনটে মানুষের নাম কাটা গেল, এরপর কি আর অবিশ্বাস করা চলে সুন্দরবাবু? কিন্তু আদালত তো আর ভূতের গল্প মানবে না। এখানকার লোকেরাও এই কাহিনীকে ভৌতিক কাহিনী বলে মনে করে না। তারা বলে এসব হচ্ছে দেবতার মাহাত্ম্য। আরে মশাই, আমাদের মা কালীরও যে ভূত পেতনি নিয়ে বেরিয়ে বেড়ানো অভ্যেস। যদি এই ঘটনাগুলো সত্য হয় তাহলে তো আমরা নাচার। দুনিয়ায় এমন কোনো পুলিশ নেই ভূত কি পেতনিকে যে গ্রেপ্তার করতে পারে। মহেন্দ্রবাবু মাথা চুলকোতে চুলকোতে বললেন, তাহলে মামলাটা আপনারা হাতে করে নেবেন না? আরে কি যে বলেন, সরকারের হুকুম। আমি মামলা হাতে না নিলেও কমলি আমাকে ছাড়বে কেন? আগে তো তদন্ত শুরু হোক, তারপর দেখা যাবে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। তবে কি জানেন, দেব দেবী নিয়ে কাণ্ড, এর ভেতরে মাথা গলাতেও বিশেষ ভরসা পাচ্ছি না। গাড়ি রতনপুরের সীমানায় এসে পড়ল। দূর থেকে দেখা গেল মস্ত বড় একখানা লাল রঙের বাড়ি প্রায় 4 বিঘা জমি দখল করে দাঁড়িয়ে আছে। তার চারিধার বেড়ে রেলিং ঘেরা ফল ও ফুল গাছের বাগান। ফটকের সামনে বন্দুক হাতে পাহারা দিচ্ছে পোশাক পরা দারোয়ান। মহেন্দ্রবাবু বললেন, ওই হচ্ছে আমার বাড়ি, একবার ওখানে নামবেন নাকি? জয়ন্ত বললে, আমি প্রথমেই দেখতে চাই ডাকাতে কালীর মন্দির। সেখানে গিয়ে সব দেখতে শুনতে হয়তো অনেক বেলা হয়ে যাবে। তার আগে দাসের এই গোলামখানায় পদার্পণ করে কিঞ্চিৎ জলযোগার চা পান করলে বেশি ক্ষতি হবে কি? সুন্দরবাবু নিজের ভুঁড়ির উপরে ডান হাতখানি রেখে বললেন, জয়ন্ত, ভদ্রলোক নিতান্ত মন্দ প্রস্তাব করেননি। মানিক বললে, আমিও এই প্রস্তাবে সায় দিচ্ছি। জয়ন্ত বললে, বেশ, তবে তাই হোক। মহেন্দ্রবাবুর নির্দেশে গাড়ি ফটকের ভিতরে ঢুকল। জয়ন্ত এদিকে ওদিকে চোখ বুলিয়ে নিয়ে বললে, বাগানের গাছগুলো দেখছি অনেক কালের পুরানো। মহেন্দ্রবাবু বললেন, আগে হ্যাঁ, প্রায় 150 বছর আগে আমার পূর্বপুরুষরা করেছিলেন এই বাগানের পত্তন। শুনেছি এখানকার কোনো কোনো গাছ প্রায় 2 শতাব্দীর হিসাব দাখিল করতে পারে। আমার এই বাড়িখানিও পৈতৃক। এত বড় বাড়ি তোলবার পয়সা আমার নেই। আমি কেবল ভাড় নিয়েছি মাঝে মাঝে মেরামত করবার, তাইতেই আমার খরচ হয়ে গেছে হাজার হাজার টাকা। একটি বড় গাড়ি বারান্দার তলায় এসে মোটর থামল। মহেন্দ্রবাবুর সঙ্গে সকলে গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে গিয়ে ঢুকল। মহেন্দ্রবাবু একটা হল ঘরে গিয়ে ঢুকে বললেন, আসুন, আমার এই বৈঠকখানায় দয়া করে অল্পক্ষণ বিশ্রাম করুন। ইতিমধ্যে আমি আপনাদের চায়ের ব্যবস্থাটা ঠিক করে আসি। সুন্দরবাবু একটি সুদীর্ঘ শব্দ উচ্চারণ করে একখানা সোফার উপরে বসে পড়ে বললেন, দেখবেন মহেন্দ্রবাবু, ব্যবস্থায় যেন বেশি বাড়াবাড়িটা না থাকে। না মশাই, আমরা হচ্ছে গেও লোক, ওই বাড়াবাড়ি করবার শক্তি আমাদের নেই। এই একটু চা আর একটু মিষ্টি, আর তাছাড়া আর কিছুই নয়। বলতে বলতে মহেন্দ্রবাবু ঘরের বাইরে বেরিয়ে গেলেন। মানিক হাসতে হাসতে বললে, সুন্দরবাবু, ওই যে বাড়াবাড়ির কথা বললেন, ওটা কি আপনার আন্তরিক কথা? মানে, আয়োজনের বাড়াবাড়ি কি সত্যি আপনি ভালোবাসেন না? মহেন্দ্রবাবু যদি একখানার বদলে 2খানা থালা ভরে মিষ্টান্ন এগিয়ে দেন, তাহলে কি আপনি সভয়ে পশ্চাৎপদ হবেন? সুন্দরবাবু খাপ্পা হয়ে বললেন, মানিক, তুমি কি মনে করো আমি একটি মস্ত বড় উদর পিশাচ? মানিক জিভ কেটে বললে, আরে ছ্যা ছ্যা,
আপনাকে তো আমরা কেবল ওই উদর সেবক বলেই জানি। উদর সেবক? আগে হ্যাঁ, ওটি কি খারাপ নাম? হুম। বলেই সুন্দরবাবু অন্যদিকে মুখ ঘুরিয়ে গুম হয়ে রইলেন। জয়ন্ত এসব কথাবার্তা কিছুই শুনছিল না। তার দৃষ্টি ঘুরছিল ঘরের এদিক সেদিকে। ঘরখানি আধুনিক আদর্শে বেশ ভালো করেই সাজানো। সোফা, কৌচ, টেবিল, চেয়ার, পাথরের মূর্তি ও তৈলচিত্র প্রভৃতি কিছুরই অভাব নেই। মহেন্দ্রবাবু আবার ফিরে এলেন। তার পিছনে পিছনে দুইজন ভৃত্য এলো দুখানা বড় বড় ট্রের উপরে আহার্যের বিবিধ উপকরণ সাজিয়ে। সুন্দরবাবু বললেন, বাপ রে, এ যে দেখছি রীতিমতো যজ্ঞিক ব্যাপার। বিনা নোটিশে এক কথায় আপনি এত বড় আয়োজনটা কেমন করে করলেন? মহেন্দ্রবাবু বিনীত কণ্ঠে বললেন, দু চারজন অতিথি অভ্যাগত অধীনের বাড়িতে যখন তখন আসা যাওয়া করে থাকেন, তাই আমাকে কিঞ্চিত প্রস্তুত হয়েই থাকতে হয়। পল্লীগ্রাম কিনা, এই শহরের মতো বাজারে লোক পাঠালেই তো খাবার নিয়ে আসা যায় না। তাই তো। করেছেন কি? বলতে বলতে সুন্দরবাবু একখানা মস্ত ডালপুরিকে আক্রমণ করলেন বিপুল বিক্রমে। জয়ন্ত বললে, মহেন্দ্রবাবু, ঘরের ওই কোণে ওই যে একটি বর্ম দাঁড় করানো রয়েছে, ওটি আপনি কোত্থেকে কিনেছেন? ওটি আমি কিনিনি, এক সাহেবের কাছ থেকে উপহার পেয়েছি। ওটি হচ্ছে সেকেলে বিলিতি বর্ম। আগ্নেয়াস্ত্র হবার আগে ইংরেজ যোদ্ধারা ওই রকম বর্মে আপাদমস্তক ঢেকে যুদ্ধযাত্রা করত। সুন্দরবাবু এক গ্রাসে একটি বড় রসগোল্লা কোঁত করে গিলে ফেলে বললেন, বাস রে বাস, অত বড় ভারী লোহার বর্ম, ওর ভিতরে ঢুকলে যুদ্ধযাত্রা কি, আমি তো একটিমাত্র পদও অগ্রসর হতে পারতুম না। মানিক বললে, ওর ভিতরে আপনি ঢুকবেন? অসম্ভব। কেন অসম্ভব কেন? নরহস্তির জন্য ওই বর্ম তৈরি হয়নি। সুন্দরবাবু একবার কটমট করে মানিকের দিকে তাকালেন, কিন্তু মুখে কিছু বললেন না। জয়ন্ত বললে, ও বর্মের মধ্যে হয়তো আমার দেহের ঠাঁই হতে পারে, আর হয়তো বর্ম পরে চলাফেরা করতেও আমার বিশেষ কোনো অসুবিধা হবে না। কি বলো হে মানিক? মানিক বললে, হ্যাঁ জয়ন্ত, ও বর্ম তোমারই উপযোগী বটে। ওই চিত্তাকর্ষক বর্মটিকে ভালো করে নেড়েচেড়ে পরীক্ষা করবার আগ্রহ হচ্ছে, কিন্তু আজ আর সময় নেই। সে চেষ্টা আরেকদিন করা যাবে। কি বলেন মহেন্দ্রবাবু? তাতে আপনার আপত্তি নেই তো? আপত্তি নিশ্চয়ই নেই। ওদিকে জয়ন্ত ও মানিকের অর্ধেক খাওয়া শেষ হবার আগেই সুন্দরবাবুর খাবারের থালা ও চায়ের পেয়ালা একেবারেই খালি হয়ে গেল। মহেন্দ্রবাবু বললেন, ও কি সুন্দরবাবু, থালায় যে কিছুই নেই, আরো কিছু আনতে বলে দিই? সুন্দরবাবু বাঁকা চোখে মানিকের দিকে দৃষ্টিপাত করে দেখলেন। সে মুখ টিপে টিপে দুষ্টুমির হাসি হাসছে। একটা নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে তিনি বললেন, থাক মহেন্দ্রবাবু, সকালে পেট ভারী করে খাওয়া ভালো নয়, তবে আরেক পেয়ালা চা খেতে আমার আপত্তি নেই। মানিক চুপি চুপি বললে, সুন্দরবাবু, আপনার অদ্ভুত সংযম দেখে আমি বিস্মিত হচ্ছি। সুন্দরবাবু অস্ফুট কণ্ঠে বললেন, স্টুপিড। জলযোগ সেরে সকলে আবার গাড়িতে গিয়ে উঠলেন। গাড়ি এবার ছুটল সোজা কালী মন্দিরের দিকে। মোটরে করে মহেন্দ্রবাবুর বাড়ি থেকে কালী মন্দিরে গিয়ে পৌঁছতে 8-10 মিনিটের বেশি লাগলো না। মন্দিরটি সত্যই পুরাতন। তার উপর দিকটা ফেটে চৌচির হয়ে গেছে এবং তার ফাটা জায়গাগুলো থেকে বাইরে মাথা চারা দিয়ে উঠেছে অশ্বত্থ ও বট গাছরা। একটা অশ্বত্থ গাছ রীতিমতো বড়। মন্দিরের উপরের অনেক অংশ তার শাখা প্রশাখার মধ্যেই অদৃশ্য হয়ে গেছে। পুরনো মন্দিরটা অত বড় একটা গাছের ভার কি করে যে এখনো সহ্য করে আছে, সেটা ভাবলে বিস্ময় লাগে। যে পথটা মন্দিরের চাতালে গিয়ে পড়েছে তার দুই দিকেই রয়েছে একটানা জঙ্গল। মন্দিরের পিছনেও অরণ্য, সেখানকার ঝোপঝাপ আরো বেশি নিবিড়।
মন্দিরের চাতালের উপরেও আগাছার ভিড়। বিজনতায় ও মানুষের যত্নহীনতায় এখানে কোনো দিকেই কোনো শৃঙ্খলা নেই বটে, কিন্তু বাহির থেকে দেখলে এই নিরিবিলি জায়গাটিকে বেশ শান্তিপূর্ণ বলেই মনে হয়। দিকে দিকে ছায়াচিত্রের পাশে পাশে রোদ দিয়েছে সোনার আভাস ছড়িয়ে। গাঢ় সবুজের অন্তঃপুরে লুকিয়ে থেকে থেকে ডাকছে কপোত, ডাকছে কোকিল, ডাকছে দোয়েল শ্যামা। কোথা থেকে বাতাসে ভেসে আসছে অজানা কোনো বনফুলের গন্ধ। মানিক বললে, বাহ, জায়গাটি আমার বেশ লাগছে। মহেন্দ্রবাবু বললেন, এখানকার বাসিন্দা হলে আপনি বোধহয় ও কথা বলতে পারতেন না। কেন? দেখছেন না এত কাছেই লোকালয়, তবু এখানে অরণ্য কত নিবিড় হয়ে উঠেছে। লোকালয়ের কাছে এত নির্জনতা আর নিস্তব্ধতা আপনারা আর কোথাও দেখেছেন কি? এ ভয়াবহ ঠাঁই কোনো অতি বড় ভক্ত ভরসা করে দেবীকে এখানে পূজা দিতে আসে না। মানুষের সঙ্গ হারিয়ে এই জায়গাটা এখন যেন অভিশপ্ত হয়ে আছে। দুদিকের জঙ্গলের দিকেই ঘন ঘন মুখ ফিরিয়ে সুন্দরবাবু অগ্রসর হচ্ছিলেন অত্যন্ত সাবধানে। মানিক হেসে বললে, সুন্দরবাবু, আজ তো শনিও নয় মঙ্গলও নয়, আপনার অতটা সাবধান না হলেও চলবে। সুন্দরবাবু বললেন, কি জানি বাবা, বলা তো যায় না। জয়ন্ত বললে, মহেন্দ্রবাবু, ওই যারা মারা পড়েছে তাদের 3 জনের লাশ কোনখানে পাওয়া গিয়েছে? সামনের একদিকে অঙ্গুলি নির্দেশ করে মহেন্দ্রবাবু বললেন, ঠিক ওইখানে। জয়ন্ত সেইখানে গিয়ে দাঁড়িয়ে বাম পাশের বনের দিকে তাকিয়ে খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। বন সেখানে বেশ ঘন, ঝোপের পর দাঁড়িয়ে আছে ঝোপ, তাদের ঠেলে নজর চলে না। সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, জঙ্গলটার দিকে তুমি অমন করে তাকিয়ে আছো কেন জয়ন্ত? জয়ন্ত কোনো জবাব না দিয়ে জঙ্গলের দিকে অগ্রসর হলো। সুন্দরবাবু বললেন, তোমার সঙ্গে আমরাও যাব নাকি? না বলে জয়ন্ত ঝোপ ঠেলে বনের ভিতরে প্রবেশ করলে। 5, 7, 10 মিনিট কেটে গেল, তখনও জয়ন্তের দেখা নেই। সুন্দরবাবু বললেন, জয়ন্তের এরকম সব খামখেয়ালিপনা আমার কাছে যেন কেমন কেমন লাগে। এত জায়গা থাকতে ওখানে ঢুকেও কি করছে? কি ওখানে আছে? মহেন্দ্রবাবু বললেন, ওখানে আছে কেবল বড় বড় বুড়ো গাছ, দলে দলে কাঁটা ঝোপ, আর দিনেও সন্ধ্যার মতো অন্ধকার। বলা বাহুল্য, ওখানে কেউটে প্রভৃতি সাপও আছে অনেক। এমন সময় দেখা গেল জয়ন্ত আবার বনের ভিতর থেকে বেরিয়ে আসছে। সুন্দরবাবু বললেন, কেমন খাওয়া খেয়ে এলে? জয়ন্ত সে কথা যেন শুনতেই পেলে না। এগিয়ে এসে মহেন্দ্রবাবুকে সে প্রশ্ন করলে, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করতে চাই। জিজ্ঞাসা করুন। এইখানে শেষ দুর্ঘটনা হয় গত মঙ্গলবারে, কেমন? আগে হ্যাঁ, দুর্ঘটনা ঘটেছিল যে কত রাত্রে সে কথা বোধহয় আপনি বলতে পারবেন না। আগে না, তবে লাশ পরীক্ষা করে ডাক্তাররা মত দিয়েছিল ওই লোকটি মারা পড়েছে রাত 12টার খানিক পরে। সেদিন কি এখানে বৃষ্টি পড়েছিল? মহেন্দ্রবাবু একটু বিস্মিতভাবে বললেন, এই কথা আপনি জানলেন কেমন করে? বনের ভিতরে এখনো অনেক জায়গায় ভিজে কাদা রয়েছে, ওখানে তো রোদ ঢুকতে পায় না, কাজেই জল কাদাও সহজে শুকোয় না। হ্যাঁ জয়ন্তবাবু, সেদিন ওই রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত খুব জোরে ঝড় জল হয়ে গিয়েছিল। পুলিশের লোকেরা এখানে তদন্তে এসে ওই বনের ভিতরে গিয়েছিল বোধ হয়। তা গিয়েছিল বই কি, কিন্তু তারা কিছুই আবিষ্কার করতে পারেনি। পুলিশের সঙ্গে সঙ্গে খালি পায়ে কোনো লোক কি ওই বনের ভিতরে ঢুকেছিল? মহেন্দ্রবাবুর মুখে আবার ফুটে উঠল বিস্ময়ের ভাব। খানিকক্ষণ ভেবে তিনি বললেন, তদন্তের সময় আমিও পুলিশের সঙ্গে ছিল, কিন্তু আমাদের কারুরই পা তো খালি ছিল না। জুতো না পরে ওই জঙ্গলে প্রবেশ করাও নিরাপদ নয়। স্থানীয় লোকেরাও কি খালি পায়ে জঙ্গলের মধ্যে যায় না? কেউ না, বলেছি তো, এই জায়গাটাকে সকলে অভিশপ্ত মনে করে।
একে গ্রাম্য লোকদের মধ্যে কুসংস্কারের অন্ত নেই, তার উপর গত মঙ্গলবারের আগেই এখানে উপরি দুটো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। তারপরে ওই জঙ্গলে স্থানীয় লোকরা আসতে সাহস করবে? অসম্ভব মশাই, অসম্ভব। জয়ন্ত তার রূপোর শামুকের নস্যদানি বার করে নস্য গ্রহণ করতে লাগলো। মানিক বুঝলে এটা সুলক্ষণ। জয়ন্ত খুব খুশি হলেই নস্য না নিয়ে পারে না, কিন্তু হঠাৎ তার এত খুশি হবার হেতু কি? সুন্দরবাবু টুপি খুলে মাথার ঘরমাক্ত টাকের উপরে রুমাল চালনা করতে করতে বললেন, জয়ন্ত ভায়া, তোমার প্রশ্নগুলো কেমন যেন খাপছাড়া বলে মনে হচ্ছে না? জয়ন্ত হেসে বললে, আপনার তা মনে হতে পারে, কিন্তু জঙ্গলের ভিতরে গিয়ে আমি কি দেখেছি জানেন? হয় সাপ, নয় শেয়াল, নয় বন বিড়াল। মহেন্দ্রবাবু বললেন, এইখানে মাঝে মাঝে বাঘের ডাকও শোনা যায়। সুন্দরবাবু বললেন, বাহ, তাহলে তো শোনায় সোহাগা। জয়ন্ত বললে, ও সব কিছুই নয়, জঙ্গলের ভিতর আমি দেখেছি কেবল পায়ের দাগ। গত মঙ্গলবার রাত্রে বৃষ্টি হবার পর খালি পায়ে কোনো লোক ওই জঙ্গলের এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছিল যেখান থেকে ঝোপ ঝাপের ফাঁক দিয়ে পথের এইখানটা বেশ স্পষ্ট দেখা যায়। কেবল একটা পায়ের দাগ নয়, একই লোকের অনেকগুলো পায়ের দাগ। কোনো কোনো দাগের গভীরতা দেখে আন্দাজ করতে পেরেছি লোকটি ওইখানে দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ অপেক্ষা করেছিল। যেখানে সে দাঁড়িয়েছিল সেখানকার কাদা এখন অনেকটা শুকিয়ে এসেছে, তাই পায়ের দাগগুলো পরীক্ষা করতে আমার কিছুই কষ্ট হয়নি। খালি পায়ের দাগ নয়, আর একটা চিহ্ন আমি লক্ষ্য করেছি। কি? লোকটার হাতে ছিল একটা অদ্ভুত রকমের লাঠি। অদ্ভুত রকম? হ্যাঁ, কোনো একটা ফাঁপা দণ্ড বা নলের মতন জিনিসের একটা মুখ আপনি যদি ভিজে মাটির উপর রেখে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকেন, তাহলে কিরকম চিহ্ন পড়বে বলুন দেখি? ফাঁপা দণ্ড ভিজে মাটির উপর চেপে ধরলে খানিকটা মাটি গোলাকার হয়ে বড়ির মতন উপর দিকে উঠে পড়বে। ঠিক বলেছেন, ওই রকম একটা ফাঁপা লাঠির একাধিক দাগ আমি মাটির উপরে লক্ষ্য করেছি। সুন্দরবাবু ভাবতে ভাবতে বললেন, ফাঁপা লাঠি, সে আবার কি? এক তো জানি গুপ্তি, ওই ছোট তরোয়াল রাখবার জন্যে গুপ্তির ভিতরটা হয় ফাঁপা। জয়ন্ত বললে, না, এই গুপ্তির দাগ নয়। গুপ্তির ভিতরটা ফাঁপা হলেও তার দুদিকের মুখ থাকে বদ্ধ। তবে তুমি কিসের দাগ দেখেছ সেইটাই এখনো ধরতে পারছি না। কিন্তু এই লোকটা কে? দিনের বেলাতেই যেখানে মানুষের চলাচল নেই, দুর্যোগের রাত্রে, বিশেষ করে দুর্যোগময় মঙ্গলবারের রাত্রে ঝড় বৃষ্টির পরেও কোনো দুঃসাহসী লোক কি উদ্দেশ্য সাধনের জন্যে নগ্ন পদে অদ্ভুত একগাছা লাঠি বা অন্য কিছু নিয়ে ওই গভীর জঙ্গলের ভিতরে এসে অপেক্ষা করেছিল? ওই লোকটিকে যদি আমরা আবিষ্কার করতে পারি, তাহলেই বোধহয় সব রহস্য পরিষ্কার হয়ে যেতে পারে। সুন্দরবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, সাব্বাস ভায়া, সাব্বাস, গাছে না উঠতেই এক কাঁদি। ঘটনাস্থলে পদার্পণ করতে না করতেই তুমি যে মস্ত বড় একটা সূত্র আবিষ্কার করে ফেললে হে। মহেন্দ্রবাবু বললেন, এটা যে কিরকম সূত্র আমি বুঝতে পারছি না। গেল মঙ্গলবারের রাত্রে অমন দুর্যোগের পরেও কোনো মানুষ যে ওই ভয়ঙ্কর জঙ্গলে বেড়াতে আসতে পারে, এই কথা কিছুতেই আমার বিশ্বাস হচ্ছে না। কেবল ডাকাতে কালির সর্বনাশা ক্ষুধা নয়, সত্য সত্যই ওই বনের ভিতর দিয়ে আনাগোনা করে শত শত বিষধর সর্প আর বন্য বরাহের দল। মাঝে মাঝে ব্যাঘ্র এসেও তার অস্তিত্ব জানিয়ে যেতে ভোলে না। ওই বনে এমন সময় যে মানুষ আসবে, সে দুঃসাহসী নয়, সে হচ্ছে বদ্ধ পাগল। এমন পাগল এ অঞ্চলে কেউ আছে বলে জানি না। তারপর ওই ফাঁপা লাঠি। ফাঁপা লাঠি আবার কি জিনিস? তা দিয়ে কার কোন উদ্দেশ্য সিদ্ধ হতে পারে? জয়ন্ত বললে, যা দেখেছি তাই বলছি। সম্ভব অসম্ভবের কথা নিয়ে এখন আমি মাথা ঘামাচ্ছি না। আপনি যদি এখন জোর করে বলেন যে ওই পদচিহ্ন মানুষের পদচিহ্ন নয়, তাহলে আমিও এখন জোর করে আপনার কথার প্রতিবাদ করতে পারবো না। সুন্দরবাবু ত্রস্ত কণ্ঠে বলে উঠলেন, ও বাবা, এ আবার কিরকম কথা হলো? মানুষের পদচিহ্ন নয়, কিন্তু এতকাল পুলিশে চাকরি করছি,
কখনো তো শুনিনি ভূতের পদচিহ্নের কথা। মানিক বললে, ভৌতিক ইতিহাসে আমি এমন কথা পাঠ করিনি। তারপরেই ফাঁপা লাঠি, ভূতেদের লাঠি ফাঁপা হয় নাকি? জয়ন্ত বললে, চলো আমরা মন্দিরের ভিতরটা দেখে আসি। সকলে মন্দিরের দিকে এগিয়ে চলল এবং যেতে যেতে দেখা গেল একটা নতুন ব্যাপার। একটা ছোট সাপ ধরেছে একটা মস্ত ব্যাঙকে। ব্যাঙটাকে সে গলাধ্যকরণ করতেও পারছে না, মুখ থেকে বার করে ফেলে দিতেও পারছে না। সাপটা ঘন ঘন ব্যাঙটাকে মাটির উপরে আছাড় মারছে, কিলবিল করে সমস্ত দেহ দিয়ে চাঞ্চল্য প্রকাশ করছে এবং ব্যাঙটাও চিৎকার করছে প্রাণপণে। মানুষ দেখেও সাপটা পালাবার চেষ্টা করতে পারলে না। সুন্দরবাবু তার হাতের লাঠি চালিয়ে সাপটার মাথা গুঁড়ো করে দিয়ে বললেন, পৃথিবী থেকে একটা পাপ বিদেয় হলো। মানিক বললে, কিন্তু পৃথিবীর অনেক পাপই লুকিয়ে আছে এই বনের আনাচে কানাচে, আপনি সেসব দিকেও নজর রাখতে ভুলবেন না। সুন্দরবাবু বললেন, নজর আমার কমজোরি নয় হে, তুমি নিজের চরকায় তেল দেবার চেষ্টা করো। আগাছা ভরা চাতাল পার হয়ে সকলে মন্দিরের সামনে গিয়ে দাঁড়ালো। চাতালের উপরেই অপরিসর রোয়াক, কিন্তু রোয়াকে উঠবার সিঁড়ির ধাপগুলো গেছে ভেঙে। মন্দিরের ভিতরে আধা আলো আধা অন্ধকার। সামনের দিকে তাকিয়েই খানিক স্পষ্ট ও খানিক অস্পষ্ট রূপে যে মূর্তি দেখা গেল তা অবর্ণনীয় বললেও চলে। জয়ন্তের মতন সাহসী মানুষেরও হৃৎপিণ্ড সে মূর্তি দেখে ধরফর করে উঠল। বাংলাদেশের সর্বত্র কালী মূর্তি আছে অগুন্তি, কিন্তু সেসবের মধ্যে সবচেয়ে ভয়ঙ্করী হচ্ছে বঙ্গাধিপতি মহারাজা প্রতাপাদিত্যের প্রতিষ্ঠিত যশোরেশ্বরী মূর্তি। সে মূর্তির মুখ দেখলে মনের মধ্যে ভক্তির আগে জেগে ওঠে বিষম আতঙ্কের ভাব। কিন্তু তাকেও টেক্কা দিয়েছে রতনপুরের এই ডাকাতে কালী। এ মূর্তির বীভৎসতা কল্পনাতেও আনা সহজ নয়। কোষ্ঠী পাথরে গড়া ৮-৯ হাত উঁচু উলঙ্গ দেবীর মূর্তি। মাথার পিছন দিকে আগে বোধহয় সত্যিকার কেশদাম ছিল, সে কেশদামের কিছুই এখন নেই। দেবী মুণ্ডিত মস্তক, চক্ষু কি দিয়ে যে গড়া, ঝাপসা আলোয় সেটা বোঝা গেল না, কিন্তু সকলেরই মনে হলো মূর্তির দুই উগ্র চক্ষু যেন উৎকট রক্ত পিপাসায় জীবন্ত হয়ে ধকধক করে জ্বলছে। সাপদ জন্তুর মতন নিষ্ঠুর করাল দন্ত এবং ততোধিক নির্দয় লকলকে রক্তাক্ত জিহ্বা। মূর্তির গলায় রয়েছে যে মুন্ডমালা তা পাথরের তৈরি নয়, সত্যিকার মনুষ্য শিশুর মুন্ড দিয়েই তা তৈরি করা হয়েছে। নিচেকার বাম হস্তেও ঝুলছে রক্ত মাংসহীন একটি আসল মানুষের মুন্ড। প্রায় কুণ্ডলীকৃত মহাদেবের দেহের উপরে মূর্তি যে ভয়ঙ্কর ভঙ্গিতে পদ নিক্ষেপ করে দণ্ডায়মান, তা দেখলেও বক্ষের ভিতরে জাগে বিষম একটা আতঙ্কের ঝড়। সকলেই খানিকক্ষণ স্তম্ভিত ও নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। জড় পাষাণ প্রতিমা যে এমন বিভীষিকা সৃষ্টি করতে পারে, এটা হচ্ছে ধারণারও অতীত। সর্বপ্রথমে কথা কইলেন মহেন্দ্রবাবু। বললেন, শুনেছি ওই ডাকাতরা আগে প্রতি রাত্রে নরবলি দিয়ে দেবীর হাতে নিত্য নূতন নরমুণ্ড ঝুলিয়ে দিত। হয়তো আজ আমরা দেবীর হাতে যে মাংসহীন মুণ্ড দেখছি, সেটা হচ্ছে এই মন্দিরের শেষ নরবলির নিদর্শন। নিস্তব্ধ মন্দিরের ছাদের তলায় জেগে উঠল হঠাৎ কতকগুলো শব্দ। সুন্দরবাবু সভয়ে একটি লম্ফ ত্যাগ করলেন। সে শব্দ শুনে মনে হলো অসীম নিস্তব্ধতা আচম্বিতে যেন জাগ্রত হয়ে মুখরিত হয়ে উঠল ধ্বনির পর ধ্বনি সৃষ্টি করে। মহেন্দ্রবাবু তটস্থ হয়ে বললেন, কিসের শব্দ? সুন্দরবাবু বললেন, আর এখানে নয়, জয়ন্ত এসো আমরা সবেগে পলায়ন করি। জয়ন্ত একবার হাসলে, কিন্তু মুখে কিছু বললে না। মানিক বললে, সুন্দরবাবু প্রকৃতিস্থ হন,
ছাদের দিকে তাকিয়ে দেখুন না, এখানে বাসা বেঁধেছে বাদুড়রা। মানুষের সাড়া পেয়ে তারা চঞ্চল হয়ে উঠেছে। সুন্দরবাবু বললেন, বাবা, বাদুর ফাদুর আমি জানি না, আমি আর 1 মিনিট এখানে থাকতে রাজি নই। এই কি দেবীর মূর্তি, দানবীর মূর্তি তাহলে কি রকম? যেখানে এমন মূর্তির প্রতিষ্ঠা করা হয়েছে আর এত হতভাগ্য মানুষকে বলি দেওয়া হয়েছে, সেখানে যা কিছু অসম্ভব কাণ্ড ঘটতে পারে। জয়ন্ত, বনের ভিতরে যেসব পায়ের দাগ দেখেছ, সেগুলো কখনোই মানুষের পায়ের দাগ নয়। এই মন্দিরের ত্রিসীমানায় মানুষ আসতে পারে না। এসো, আমরা বেরিয়ে পড়ি। জয়ন্ত বলল, এখানে আমাদের আর কিছু দেখবার নেই, চলো, এখনকার মতো এই পর্যন্ত। হঠাৎ মন্দিরের কোণ থেকে আর একটা বিশ্রী শব্দ জেগে উঠল। সুন্দরবাবু মানিককে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বললেন, আর তো পারি না। ও আবার কি? মানিক বললে, তক্ষক। মহেন্দ্রবাবু বললেন, আমারও আর এখানে থাকতে ভালো লাগছে না। জয়ন্তবাবু, আমি এখন বাইরের হাওয়ায় বেরিয়ে একটু হাঁপ ছাড়তে চাই। জয়ন্ত বললে, সেই কথাই ভালো। মহেন্দ্রবাবুর ইচ্ছা ছিল সুন্দরবাবুরা তাঁরই আতিথ্য স্বীকার করেন। সুন্দরবাবু হয়তো তাতে খুশিই হতেন, কারণ সকালের জলযোগের আয়োজনটা দেখেই তিনি বুঝেছিলেন যে ওখানে থাকলে দক্ষিণ হস্তের কর্তব্যটা খুব ভালো করেই পালিত হবার সম্ভাবনা। কিন্তু ইচ্ছা সত্ত্বেও তিনি মহেন্দ্রবাবুর প্রস্তাবে রাজি হতে পারলেন না, কারণ থানার লোকেরা ইতিমধ্যেই তার জন্য বাসার ব্যবস্থা করে রেখেছিল। তাদের এই নতুন বাসা বাড়িখানির অবস্থান হচ্ছে গ্রামের অপর প্রান্তে, বড় রাস্তার উপরে। বাড়িখানি সরকারি। কোনো রাজকর্মচারী এ অঞ্চল পরিদর্শন করতে এলে ওইখানেই তারা বাঁধতেন অস্থায়ী বাসা। দোতলা বাড়ি, সব ঘরই সংসারের পক্ষে দরকারি আসবাবপত্র দিয়ে মোটামুটি সাজানো। বাড়ির উপরের ঘরে বসলে গ্রামের ভিতরে এবং বাহিরে অনেক দূর পর্যন্ত দৃষ্টি চালনা করা যায়। এমনকি কালী মন্দিরের অরণ্য পর্যন্ত চোখের আড়ালে থাকে না। রতনপুরে তাদের একদিন কাটল। কালী মন্দির থেকে ফিরে দ্বিতীয় দিনের সন্ধ্যা পর্যন্ত জয়ন্ত এখানকার মামলা নিয়ে কারোর সঙ্গে কোনো আলোচনা করেনি। সে চুপচাপ বসে বা শুয়ে আছে বটে, কিন্তু মনে মনে সর্বদাই যে শনি মঙ্গলের রহস্য নিয়ে নাড়াচাড়া করছে, তার মুখ দেখে মানিক এটুকু বেশ বুঝতে পারলে। সে জানত জয়ন্ত যখন চিন্তা করে তখন বাক্য উচ্চারণ করে না। তাই মামলা নিয়ে জয়ন্তের কাছে সেও কোনো কথা তোলেনি। কিন্তু সুন্দরবাবু 1 মিনিটও নিশ্চিন্ত হয়ে বসে নেই। তিনি বারংবার থানায় বা মহেন্দ্রবাবুর ও গ্রামের অন্যান্য লোকের বাড়িতে ছুটোছুটি করছেন। নানা লোকের মুখ থেকে হত্যা রহস্য সম্পর্কিত নানা কথা সংগ্রহ করে নিজের ডায়েরির পাতার পর পাতা ভরিয়ে ফেলছেন এবং মাঝে মাঝে উত্তেজিতভাবে জয়ন্তের কাছে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলছেন, ভয়ঙ্কর জটিল মামলা। যতই তদন্ত করছি রহস্য যেন ততই বেড়ে উঠছে। যতই তদন্ত করছি ততই যেন অগাধ জলের আরো নিচে তলিয়ে যাচ্ছি। জয়ন্ত একটু হাসে, জবাব দেয় না। মানিক বলে, প্রিয় সুন্দরবাবু, আপনি আর বেশি তলাবার চেষ্টা করবেন না। যদি আরো বেশি তলিয়ে যান, আমরা আর আপনাকে টেনে উপরে তুলে আনতে পারবো না। সুন্দরবাবু বলেন, আমি তোমাদেরই মুখ চেয়ে বসে আছি নাকি? উপরে ভেসে উঠবার শক্তি আমার নিজেরই আছে। মানিক জোর হাত করে বলে, তাহলে দয়া করে ভেসে উঠে আমাদের চমৎকৃত করে দিন দেখি। তোমাদের চমৎকৃত করবার ইচ্ছে আমার মোটেই নেই। আমি হচ্ছি সরকারি কর্মচারী, এখানে এসেছি সরকারের হুকুম তামিল করতেই। মানিক বললে, তাহলে করুন আপনি হুকুম তামিল। বারবার ছুটে এসে কানের কাছে বক বক করে আমাদের আর জ্বালিয়ে মারবেন না। সুন্দরবাবু অসহায়ভাবে জয়ন্তর দিকে ফিরে বললেন, দেখো জয়ন্ত, দেখো মানিক কিরকম শক্ত শক্ত কথা বলছে, শোনো একবার। জয়ন্ত আবার হাসে, কিছু বলে না। দ্বিতীয় দিনের সন্ধ্যায় মহেন্দ্রবাবুর বাড়িতে তাদের সকলের নিমন্ত্রণ ছিল। সন্ধ্যার সময় ইউনিফর্ম ছেড়ে
সুন্দরবাবু নিমন্ত্রণ রাখবার জন্যে শৌখিন সাজ পোশাক পরবার চেষ্টা করছেন, এমন সময় জয়ন্ত ডাক দিলে, সুন্দরবাবু। বলো ভায়া। আজ আমাদের নিমন্ত্রণে যাওয়া হবে না। সে কি কথা? কেন? বিশেষ দরকারে আজ আমাদের অন্যত্র যাত্রা করতে হবে। আমাদের এমন কি বিশেষ দরকার আছে যা আমি নিজেই জানি না? আজ শনিবার। হ্যাঁ, সে কথা আমিও ভুলিনি। আজ নাকি পাথরের কালী জ্যান্ত হয়ে ওঠেন, ও কথাও আমি জানি। আজ রাত্রে আমরা জীবন্ত দেবী দর্শনে যাত্রা করব। সুন্দরবাবু চমকে দাঁড়িয়ে বলে উঠলেন, মানে? আমি তো কোনো দুর্বোধ্য কথা বলছি না। মানেটা কি আপনি বুঝতে পারছেন না? সুন্দরবাবু খানিকক্ষণ নীরবে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন জয়ন্তের মুখের পানে। তারপর ধীরে ধীরে বললেন, তোমার মাথা খারাপ হয়ে গেছে জয়ন্ত। জয়ন্ত বললে, আমার মস্তিষ্ক যন্ত্র মোটেই বিকল হয়নি। অনেক ভেবে চিনতে আমি বুঝতে পেরেছি, শনি মঙ্গলের রহস্য ভেদ করতে গেলে ওই দুই নির্দিষ্ট দিনে যথাসময়ে কালী মন্দিরে গিয়ে হাজির থাকতেই হবে। সুন্দরবাবু বললেন, এই কথাটা তোমার আগেও আরো দুজন পুলিশ কর্মচারী বুঝতে পেরেছিলেন, কিন্তু বুঝেও তাদের কি লাভ হয়েছে জানো তো? জানি, তারা লাভ করেছেন মৃত্যুকে। জয়ন্ত, জয়ন্ত, তুমি কি আমাদেরও নির্বোধের মতন আত্মহত্যা করতে বলো? জয়ন্ত ভালো করে সোজা হয়ে বসে বললে, সুন্দরবাবু, আমাদের অগ্রবর্তীরা যে ভুল করেছিলেন আমরা তা করব না। প্রথমত, তারা মন্দিরে পাহারা দিতে গিয়েছিলেন একা একা, আর আমরা তিনজনেই যাব একসঙ্গে। একজোড়া চোখের চেয়ে তিনজোড়া চোখ একসঙ্গে ঢের বেশি কাজ করতে পারে। দ্বিতীয়ত, মন্দিরে যাবার চলতি পথটাই তারা অবলম্বন করেছিলেন। আমার দৃঢ় বিশ্বাস বিপদ ওঁত পেতে থাকে ওই চলতি পথটারই কোনো এক জায়গায়। তাই আমি স্থির করেছি, মন্দিরের পিছনে যে অরণ্য আছে তারই ভিতর দিয়ে চুপি চুপি আমরা যথাস্থানে গিয়ে উপস্থিত হব। সুন্দরবাবু সভয়ে বললেন, বাবা, সেও তো এক অসম্ভব ব্যাপার। কেন? আর সে হচ্ছে নিবিড় অরণ্য, আর আজ হচ্ছে অমাবস্যার রাত। দুনিয়া আজ একেবারে অন্ধ হয়ে থাকবে। আমরা সঙ্গে করে টর্চ নিয়ে যেতে ভুলবো না। বনে থাকে আরো কত বিভীষিকা। বিভীষিকাকে ভয় করলে গোয়েন্দাগিরি চলে না সুন্দরবাবু। সুন্দরবাবু পড়ে গেলেন অতিশয় ফাঁপড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি ধরি মাছ নাছুই পানি নীতির পক্ষপাতী হয়ে উঠেছিলেন। সহসা বিপদের মাঝখানে গিয়ে ঝাঁপিয়ে পড়বার আগ্রহ তার হয় না। আসল বিপদের কাছ থেকে নিরাপদ ব্যবধানে থেকে কেবল জোর তদন্তের দ্বারাই তিনি কার্যোদ্ধার করতে চান। কিন্তু জয়ন্ত চায় একেবারে বিপদের উপর গিয়ে পড়ে অন্ধকার থেকে বিপদকে বাইরের আলোকে টেনে আনতে। এইখানেই তার সমূহ আপত্তি। কিন্তু জয়ন্তের কাছে কোনোদিনই তার কোনো আপত্তি টেকেনি, আজও টিকল না। অবশেষে দুর্বল কণ্ঠে তিনি তার শেষ যুক্তির কথা জানিয়ে দিলেন। বললেন, তুমি মহেন্দ্রবাবুর কথা একবারও ভেবে দেখছো না জয়ন্ত? ভদ্রলোক সারাদিন ধরে আমাদের জন্য হয়তো আজ কত আয়োজনই করে রেখেছেন। তুমি কি সমস্তই পণ্ড করতে চাও? তাহলে কাল তাঁর কাছে আমরা মুখ দেখাবো কেমন করে? কাল তার কাছে মুখ দেখাতে আমার একটুও লজ্জা করবে না। তার আয়োজনের চেয়ে আমাদের আজকের কর্তব্যটা হচ্ছে গুরুতর। আপনি কোনো চাকরকে ডেকে এখনই তাকে চিঠি লিখে জানিয়ে দিন যে অত্যন্ত জরুরি দরকারের জন্যই আমরা আজ তার নিমন্ত্রণ রক্ষা করতে পারব না। সুন্দরবাবু হাল ছেড়ে দিয়ে হতাশভাবে দীর্ঘশ্বাস ত্যাগ করে বললেন, বেশ, তাই হবে। মানিক বললে, হায় সুন্দরবাবু, হায় রে অদৃষ্ট! কোথায় রইল ভুরি ভোজন? চললুম কিনা শূন্য উদরে অরণ্যে রোদন করতে। চিরদিন যেমন আসে তেমনি ভাবে আজও এলো অমাবস্যার কালো রাত্রি, পৃথিবীর বুকে কৃষ্ণ যবনিকা পাত করে। রাত 12টার ঢের আগেই ঘুমিয়ে পড়ল রতনপুর গ্রাম। তার পথে এবং গৃহে পথিক এবং গৃহস্থের কোনো সারাই আর জেগে নেই। সম্প্রতি বিশেষ করে এই শনি মঙ্গলবারেই রাত নামার সঙ্গে সঙ্গে রতনপুরের চারিদিকে সঞ্চারিত হয়ে যায় কেমন একটা অপার্থিব থমথমে ভাব। সকলেই যেন প্রস্তুত হয়ে থাকে নূতন কোনো মারাত্মক দুর্ঘটনার জন্যে।
গ্রামান্তরের লোকেরা সন্ধ্যাদ্বীপের শিখা জ্বলবার আগেই তাড়াতাড়ি গ্রাম থেকে বেরিয়ে পড়ে মাঠের উপর দিয়ে হনহন করে এগিয়ে চলে এবং চলতে চলতে মাঝে মাঝে সচমকে ত্রস্ত দৃষ্টিপাত করে যায় কুখ্যাত কালী মন্দিরের অভিশপ্ত অরণ্যের দিকে। যদিও মন্দিরের বিপদ কোনোদিন গ্রামের মধ্যে আবির্ভূত হয়নি, তবু দোকানিরা সন্ধ্যার খানিক পরেই দোকানে ঝাঁপ ফেলে দিয়ে সেদিনের মতন ছুটি নিয়ে সরে পড়ে। পঞ্চাননতলায় প্রতিদিন বসত পরচর্চার এবং তাস দাবা পাশার মস্ত আসর। অনেক রাত পর্যন্ত সেখানে চলত খেলাধুলো, গল্প গুজব এবং হইচই। কিন্তু আজকাল রাত 9টার সময় দেখা যায় আসরের ভিতরে আর জনপ্রাণী নেই। রাত জাগে কেবল গ্রামের ভিতরের কুকুরগুলো এবং গ্রামের বাইরে শৃগালের দল। তারা মানুষের ভাষা বোঝে না, শনি মঙ্গলের গল্প তাই তারা জানতে পারেনি, এবং তাই থেকে থেকে বিকট স্বরে চিৎকার করে তারা বিদীর্ণ করে দেয় রাত্রির স্তব্ধতাকে। আর জেগে থাকে শূন্যে বাদুর ও পেচকের দল, মানুষ যাদের জানে নিশাচর বিভীষিকার বন্ধু বলে। কিন্তু রতনপুরের বাসিন্দারা জানে না, গ্রামের বাইরে আজ এখানে রাত জাগছে 3টি অপরিচিত মনুষ্য মূর্তি। মাঠের ঘোর অন্ধকারে গা ঢেকে তারা অগ্রসর হয়ে প্রবেশ করলে কালী মন্দিরের পিছনকার অরণ্যের ঘোরতর অন্ধকারের মধ্যে। অরণ্যের মধ্যে সমস্তই একাকার, অন্ধকার এবং অরণ্যের মধ্যে নেই কোনোই পার্থক্য। টর্চ না থাকলে সেই দুর্ভেদ্য তমিশ্রার প্রাচীর ভেদ করে এক পা অগ্রসর হবার উপায় নেই। কোথাও মস্ত বাঁশগুলো পরস্পরের সঙ্গে জড়াজড়ি করে পথ আগলে দাঁড়িয়ে আছে, কোথাও একাধিক শতাব্দীর প্রাচীন সুবৃহৎ বটবৃক্ষ চারিদিকে শত শত ঝুড়ি নামিয়ে বিশাল অরণ্যের মধ্যে যেন আরেকটা ক্ষুদ্রতর অরণ্য রচনা করেছে। কোথাও শত শত লতা অনেকগুলো গাছের নিচে থেকে উপর পর্যন্ত এমন সুদৃঢ় জাল তৈরি করেছে যে অস্ত্রের দ্বারা তাদের ছিন্ন ভিন্ন না করলে পথ চলা অসম্ভব। কোথাও খাল, ডোবা বা নালা এবং কোথাও বা অরণ্যের নিম্নভূমি পরিণত হয়েছে জলাভূমিতে, এবং সমস্ত স্থান জুড়ে যেখানে সেখানে দাঁড়িয়ে আছে ঝুপসি কাটা ঝোপগুলো। কোনো রকম সাবধানতার দ্বারাই তাদের ঠেকিয়ে রাখা যায় না। হিংস্র জন্তুর মতন তারা ওঁত পেতে আছে, মানুষকে দংশন করে রক্তাক্ত করে দেবেই। তার উপরে সর্বত্রই বিরাজ করছে সেই একই রকম অন্ধকার, অন্ধকার, অন্ধকার। উপরে অন্ধকার, নিচে অন্ধকার, এপাশে ওপাশে, সামনে পিছনে যেদিকে তাকাও দেখবে যেন অনাদি অসীম অন্ধকারকেই। এই অন্ধকার কি অরণ্যের, না এই অরণ্যই হচ্ছে অন্ধকারের? মিনিট 4-5 যেতে না যেতেই সুন্দরবাবু ধপাস করে মাটির উপর বসে পড়ে বললেন, ভগবান আমাকে রক্ষা করুন, আমি আর এগুতে পারবো না। মানিক তার উপরে টর্চের শিখা নিক্ষেপ করে বললে, কি হলো সুন্দরবাবু? হবে আবার কি, একবারে যাচ্ছে তাই কাণ্ড। যে দেখো, কাঁটার কামড়ে খালি আমার পোশাক নয়, আমার গা পর্যন্ত ছিঁড়ে ফালা ফালা হয়ে গেছে। তার উপরে ওরে বাপরে, গেছি রে। বিকট চিৎকার করে এক লাফে সুন্দরবাবু দাঁড়িয়ে উঠে রীতিমতো তাণ্ডব নৃত্য শুরু করে দিলেন। জয়ন্ত বললে, ও কি সুন্দরবাবু, অমন ধেই ধেই করে নাচছেন কেন? কিন্তু সুন্দরবাবু নাচ থামাবার নাম করলেন না। জয়ন্ত ভাবলে সুন্দরবাবু নিশ্চয়ই হঠাৎ ক্ষেপে গিয়েছেন। মানিকও প্রথমটা বিস্ময়ে হতভম্ব হয়ে গিয়েছিল। তারপর সে জোর করে সুন্দরবাবুর নাচ থামিয়ে দিতে গেল, কিন্তু সুন্দরবাবু থামলেন না। তারস্বরে চেঁচিয়ে বললেন, কাঁকড়া বিছে, আমার ভুঁড়ির ওপরে মস্ত একটা কাঁকড়া বিছে উঠেছে। কাঁকড়া বিছে উঠেছে তো অত নাচছেন কেন? আমি নাচছি না মূর্খ, আমি লাফাচ্ছি। লাফিয়ে ঝাঁকুনি মেরে বিছেটাকে ফেলে দেবার চেষ্টা করছি। মানিক আবার সুন্দরবাবুর দেহের উপরে টর্চের আলো ফেলে বললে,
ও তাণ্ডব নৃত্যে পৃথিবীর মাটি টলে যায়, কাঁকড়া বিছে কি আর আপনার দেহের উপরে থাকতে পারে? ইচ্ছার বিরুদ্ধেও নৃত্য বন্ধ করে নিজের পোশাক ঝাড়তে ঝাড়তে সুন্দরবাবু বললেন, দেখছো তো জয়ন্ত, কেন যে আমি রাতে এই জঙ্গলে আসতে মানা করেছিলুম এখন বুঝতে পারছো কি? জয়ন্ত বিরক্ত কণ্ঠে বললে, আমি একটা বিষয় বুঝতে পারছি। আজ রাতে আমরা চুপি চুপি মন্দিরে যাব ভেবেছিলুম, কিন্তু আপনি এমন ভীষণ চিৎকার করেছেন যে 1 মাইলের ভিতর সমস্ত প্রাণীর বোধহয় ঘুম ভেঙে গেছে। কি করব বলো ভায়া, বুনো কাকড়া বিছে কামড়ালে আমি কি আর বাঁচতুম? চেঁচাতে হয়েছে নিতান্তই প্রাণের দায়ে। এখন আমাদের সঙ্গে আসবেন, না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তৃতা দেবেন? চলো চলো ভাই, চলো, পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। চলো ভাই চলো। সকলে আবার কোথাও মাথা হেঁট করে, কোথাও কাঁটা ঝোপকে পাশ কাটিয়ে, কোথাও বা রীতিমতো হামাগুড়ি দিয়ে এগিয়ে চলল মন্দিরের দিকে। সুন্দরবাবু মানিকের কানে কানে বললেন, ভায়া, আমার বড্ড অস্বস্তি হচ্ছে। কেন, আবার কি হলো? মনে হচ্ছে কাঁকড়া বিছেটা নিশ্চয়ই আমার একটা পকেটের ভিতর ঢুকে বসে আছে। মানিক তার জামার পকেট দুটো টিপে টিপে দেখে বললে, না সুন্দরবাবু, পকেটে বিছে টিছে কিছুই নেই। সুন্দরবাবু কিছু দূর গিয়ে বললেন, উফ, আমি জীবনে কখনো এমন অন্ধকার দেখিনি। মনে হচ্ছে এই অন্ধকারের ছোপ লেগে আমাদের সকলেরই গায়ের রং ওই কাফরির মতো কালো কুঁচকুঁচে হয়ে যাবে। হঠাৎ জয়ন্ত বললে, চুপ। সকলে নীরবে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। খানিক পরে শোনা গেল অন্ধকারের ভিতরে খানিক তফাতেই একটা শব্দ হচ্ছে। তারপর গাছের ডালপালা নাড়া দিতে দিতে শব্দটা ক্রমেই দূরে চলে যেতে লাগলো। মানিক বললে, বোধ হচ্ছে কোনো একটা জীব একটা গাছ থেকে আরেক গাছে লাফাতে লাফাতে চলে যাচ্ছে। জয়ন্ত আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বললে, বোধহয় ওটা বাঁদর কি হনুমান, আমাদের সাড়া পেয়ে সরে পড়ল। সুন্দরবাবু বুকে হাত দিয়ে বুকের দুপদুপুনি থামাবার চেষ্টা করে বললেন, হনুমানই হোক আর বাঁদরই হোক, আমাতে আর আমি ছিলুম না। আমি ভেবেছিলুম মা কালীর সাঙ্গপাঙ্গদের কেউ বুঝি আমাদের আদর করতে আসছে। মানিক বললে, কিন্তু ওটা যে কি ঠিক করে তো বোঝা গেল না। বাঁদর আর হনুমান কি রাতের অন্ধকারেও চোখে দেখতে পায়? আমার তো বিশ্বাস অন্ধকারে ওরা মানুষেরই মতো অন্ধ। এই বলেই সে নিজের হাতে জোরালো টর্চের আলো বনের উপর দিকে নিক্ষেপ করলে। বেশ খানিকটা তফাতে দেখা গেল একটা খুব বড় গাছের ডালপালায় জেগে আছে সন্দেহজনক চাঞ্চল্য, কিন্তু কোনো জীবের অস্তিত্ব কারোর নজরেই পড়ল না। সুন্দরবাবু বললেন, কারোর কোনো চর কি গাছের উপরে বসে বনের ভিতরে পাহারা দিচ্ছিল? আমাদের সাড়া পেয়ে সে কি এখন যথাস্থানে খবর দিতে গিয়েছে? জয়ন্ত বললে, এখন আর ওসব আলোচনা করে কোনো লাভ নেই। কেউ যদি আমাদের সত্যি সত্যিই দেখতে পেয়ে থাকে তাহলে উপায় কি? সুন্দরবাবু বললেন, উপায় আছে বই কি। আমাদের এখন উচিত মানে মানে এখান থেকে সরে পড়া, নইলে শেষটা আমাদেরও বিষাক্ত সূচের খোঁচা খেয়ে পটল তুলতে হবে। তিনি ভীত চক্ষে অন্ধকারের চারিদিকে দৃষ্টি নিক্ষেপ করতে লাগলেন। তার দৃঢ় বিশ্বাস হল জঙ্গলের চারিদিকেই তাদের ঘিরে দাঁড়িয়ে আছে কতগুলি অমানুষিক ছায়াচর। যে কোনো মুহূর্তে তাদের আক্রমণ করবার জন্যে তারা রীতিমতো প্রস্তুত হয়েই আছে। অরণ্যের দিকে দিকে জ্বলছে, নিভছে, ওপরে উঠছে এবং নিচে নামছে অসংখ্য জোনাকি। সুন্দরবাবুর মনে হল ওরাও বিশ্বাসযোগ্য জীব নয়। ওরাও যেন অন্ধকারে আলো জেলে কোনো ভয়ঙ্করের সামনে তাদের তিনজনকে দেখিয়ে এবং ধরিয়ে দেবার চেষ্টা করছে। জয়ন্ত বললে, মানিক, তুমি বারবার টর্চ এলো না। আত্মপ্রকাশ করবার জন্য আমাদের এই নৈশ অভিযান নয়। আমরা মন্দিরের পাশেই এসে পড়েছি বলে মনে হচ্ছে। বন এখানে আর ঘন নয়। উপর দিকে তাকিয়ে দেখো, অন্ধকার ওখানে পাতলা। হ্যাঁ, ওই যে তারাগুলো ওখানে টিপটিপ করছে, ও হচ্ছে আকাশ। এদিকটাতেও চেয়ে দেখো, নিশ্চয়ই ওটা কালী মন্দিরের ছায়া। আর জোরে কথা কওয়া নয়, পা টিপে টিপে ধীরে ধীরে এগিয়ে চলো। চোখ কান সজাগ রাখো, হাতে নাও রিভলভার। পায়ের তলাকার জমি এমন এবড়ো খেবড়ো যে
পদে পদে হোঁচট খেয়ে পপাত ধরণীতলে হবার উপক্রম। তখন তিনজনে হাঁটু গেড়ে চতুষ্পদ জন্তুর মতো হাত এবং পায়ের সাহায্যে অগ্রসর হতে লাগল। কিন্তু তাতেও কি নিস্তার আছে? সুন্দরবাবুর হাতে পটাশ করে বিঁধে গেল কাঁটার মতন কি। তিনি প্রথমটা তাকে বিষাক্ত সূচের খোঁচা মনে করে বিকট কণ্ঠে আর্তনাদ করতে উদ্যত হয়েই আবার নিজেকে সামলে নিলেন অনেক কষ্টে। এখানটা মনে হচ্ছে মন্দিরের চাতাল, আগাছার জঙ্গল, কোথাও তা 3 ফুট 4 ফুট উঁচু। তারই ভিতরে গা ঢাকা দিয়ে তিনজনে খানিকক্ষণ চুপ করে বসে রইল। ঝিঝি পোকাদের অশ্রান্ত আর্তনাদ ছাড়া কোথাও আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। বাতাসও যেন নিঃশ্বাস বন্ধ করে স্তব্ধ হয়ে আছে। সেখানেও অন্ধকারের মধ্যে শত শত অগ্নিকণার ইঙ্গিতের মতো শূন্য দিয়ে ছুটোছুটি করছে পুঞ্জ পুঞ্জ জোনাকি। এখানকার ভাবটা হয়ে উঠেছে এমন অসাধারণ যে মানুষের পৃথিবীর সঙ্গে যেন এর কোনো কিছুই মেলে না। হঠাৎ জয়ন্তের পায়ের উপর দিয়ে বিদ্যুৎ বেগে চলে গেল যেন একগাছা জীবন্ত মোটা দড়ি। তুষারের মতো কনকনে ঠান্ডা তার স্পর্শ। নিশ্চয়ই সেটা সাপ, কিন্তু জয়ন্ত কোনো রকম চাঞ্চল্যই প্রকাশ করলে না। স্থির হয়ে বসে রইল নির্বিকারের মতো। তারপরেই অদূরে শোনা গেল বার কয়েক বিশ্রী হিস হিস শব্দ। সুন্দরবাবু শিউরে উঠে বললেন, বাবা, গোখরো কি কেউটের গর্জন? জয়ন্ত নিম্ন অথচ ক্রুদ্ধ স্বরে বললে, চুপ। সর্পের গর্জন আর শোনা যায় না, কিন্তু তার পরিবর্তে কোথায় সজাগ হয়ে উঠল তক্ষকের কণ্ঠস্বর। সে স্বর যেন ডেকে আনতে চাইছে আসন্ন কোনো অমঙ্গলকে। তারপরেই মন্দিরের অদূরেই জাগ্রত হল শৃগালদের বহু কণ্ঠে আর্তনাদের মতন চিৎকার। এতক্ষণ সেখানটা ছিল মৃত্যুপুরীর মতোই একান্ত নিস্তব্ধ। আচম্বিতে সেখানে উপরি উপরি এই শব্দের পর শব্দ তরঙ্গ অল্পক্ষণের জন্যে অন্ধকার তরঙ্গকে যেন আলোড়িত এবং ধ্বনিত ও প্রতিধ্বনিত করে আবার নীরব হয়ে গেল। সুন্দরবাবু চুপি চুপি কম্পিত স্বরে বললেন, জয়ন্ত, এবার আমার সত্যি ভয় করছে। জয়ন্ত বললে, চুপ। মিনিট চারেক সকলে নিশ্চল ও নিষ্পন্দ হয়ে সেইখানেই বসে রইল। মাথার উপরে কালো আকাশ অগন্তি তারকা চক্ষু বিস্ফারিত করে যেন এই তিনটি প্রাণীর দিকে তাকিয়ে আছে মৌন বিপুল বিস্ময়ে। মন্দির চূড়ার উপরকার অশ্বত্থ বটের ডালপালার ভিতরে নিদ্রিত বাতাস হঠাৎ একবার জেগে উঠে যেন ঘুমের ঘোরেই আর্তস্বরে কেঁদে উঠল একবার। মানিক হঠাৎ হাত বাড়িয়ে জয়ন্তের গা টিপলে। সুন্দরবাবুও উৎকর্ণ হয়ে আরো একটু উঁচু হয়ে বসলেন। সেই তিমিরাবৃত গভীর নীরবতার মধ্যে শোনা যাচ্ছে আর একটা অভাবিত ধ্বনি। মরা ঝরা শুকনো পাতাদের ভিতরে জীবন সঞ্চার করে ধীরে ধীরে এগিয়ে আসছে যেন অতি সাবধানী পায়ের শব্দ। তিনজনে রুদ্ধশ্বাসে শুনলে পদশব্দ ধীরে ধীরে এগিয়ে চাতালের ঠিক মাঝখানে এসে থেমে গেল। খানিকক্ষণ আর কিছুই শোনা যায় না, যেন যে এসেছে সে চুপ করে দাঁড়িয়ে চারিদিকে নিক্ষেপ করছে সন্দিগ্ধ দৃষ্টি। শব্দটা যেখানে এসে থেমেছিল অনুমানে মনে হয় সেখানটা জয়ন্তদের কাছ থেকে 15-16 হাতের বেশি দূর হবে না। মাটির উপরে আবার জাগল শুকনো পাতার মর্মর ধ্বনি। অন্ধকার ভেদ করে এই নিশাচর অতিথি আবার ফিরে চলে যাচ্ছে, কিন্তু এবারে সে ধীরে ধীরে যাচ্ছে না, এবারে সে ছুটছে রীতিমতো দ্রুত বেগে। সে যেন বুঝতে পেরেছে এখানে তার জন্য অপেক্ষা করে আছে কোনো গোপন বিপদ। জয়ন্ত হঠাৎ লাফ মেরে দাঁড়িয়ে উঠে তার টর্চের চাবি টিপলে তীব্র আলোক রেখার মধ্যে ধরা পড়ল একখানা অদ্ভুত মুখ। পর মুহূর্তেই তিমির তরঙ্গের মধ্যে হারিয়ে গেল সেই অপার্থিব মুখখানা। সুন্দরবাবু শিউরে উঠে অভিভূত কণ্ঠে বললেন, ওকে ওকে জয়ন্ত,
জয়ন্ত, তুমি ওর মুখখানা দেখেছ? জয়ন্ত বললে, দেখেছি, আর দেখেছি ওর হাতের লম্বা লাঠি গাঁছা। মানিক উত্তেজিত স্বরে বললে, ও কার মুখ জয়ন্ত? ও কার মুখ? ও মুখ তো মানুষের মুখ নয়। জয়ন্ত সহজভাবেই বললে, ও মুখ মানুষের হোক আর অমানুষেরই হোক, তাতে কিছু যায় আসে না, কিন্তু আমাদের ভয়ে ওই মুখের অধিকারী যে পলায়ন করেছে, এইটাই হচ্ছে ভাববার কথা। আজ আমাদের পণ্ডশ্রম হলো। এই অন্ধকারের রাজ্যে ওকে আর খুঁজে পাওয়া অসম্ভব। সুন্দরবাবু কাতর স্বরে বললেন, জীবনে আমি ওরকম অসম্ভব মুখ আর কখনো দেখতেও চাই না। আমি এখন এখান থেকে পালিয়ে যেতে চাই। পরদিনের প্রভাত। সূর্য জানলা পথে ঘরের ভিতরে এসে মানিকের চোখের পাতার উপরে কিরণ অঙ্গুলি বুলিয়ে দিতেই তার ঘুম ভেঙে গেল। উঠে বসে ঘরের ওপাশের বিছানার দিকে তাকিয়ে সে দেখলে জয়ন্ত এর মধ্যে শয্যা ত্যাগ করে বেরিয়ে গিয়েছে। সুন্দরবাবুর ঘরে জয়ন্তকে পাওয়া যাবে ভেবে সেও শয্যা ত্যাগ করে বেরিয়ে সুন্দরবাবুর ঘরের সামনে গিয়ে ডাকলে, সুন্দরবাবু, সুন্দরবাবু, বলি দাদা এখনো ঘুমোচ্ছেন নাকি? বদ্ধ দ্বারের ওপাশ থেকে গর্জন স্বরে শোনা গেল, হ্যাঁ, ঘুমোচ্ছেই বটে। কাল তোমাদের পাল্লায় পড়ে আমার যে হাল হয়েছে। মানিক বললে, দরজাটা একবার খুলেই দিন না দাদা, তারপর আপনার সব ইতিহাস শুনবো তখন। আহ প্রভৃতি আর্তধ্বনি উচ্চারণ করতে করতে দরজার খিলটা খুলে দিলেন সুন্দরবাবু। মানিক দেখলে সত্য সত্যই তার অবস্থা দস্তুর মতো শোচনীয়। তার মুখ, হাত, পা এবং দেহের যেখানেই চোখ বুলোনো যায় সেইখানেই নজর পড়ে ছোট বড় মলমের পটির পর পটি। মানিক বললে, এ কি ব্যাপার সুন্দরবাবু? আবার করা হচ্ছে? ব্যাপার কি বুঝতে পারছো না বুঝি? জঙ্গলে যত কাঁটা ছিল সব এসে বাসা বেঁধেছে আমার দেহে। কাল কি আর ঘুমিয়েছি? হ্যাঁ, যেটুকু রাত বাকি ছিল কেটে গেছে এই পটি লাগাতে লাগাতে। মানিক বললে, আমার দেহ অবশ্য অক্ষত নেই, কিন্তু আপনার মতন দুরবস্থা তো আমার হয়নি। আপনার দেহখানি শত ছিদ্র হয়ে গেছে যে। সুন্দরবাবু গজগজ করতে করতে যেন আপন মনেই বললেন, বন বেড়ালেরা বনে বেড়ালেও কাঁটা গাছ তাদের কিছুই করতে পারে না। আমি হচ্ছি শহুরের সভ্য মানুষ। আধার রাতে বনে বনে দাপাদাপি করে বেড়ানো কি আমার পোষায়? হে, কিন্তু জয়ন্ত কোথায় গেল বলুন দেখি। কেন, সে কি ও ঘরে নেই? না, ভারী আশ্চর্য তো। এত ভোরে উঠে সে কোথায় যেতে পারে? আমিও তো তাই ভাবছি। সে আবার সেই সর্বনেশে মন্দিরে যায়নি তো? যেতেও পারে, তার কথা কিছুই বলা যায় না। সুন্দরবাবু সভয়ে বললেন, বাপ রে, রাতের বেলায় আমি আর কখনো অমুখ হচ্ছি না। কেন বলুন দেখি? আবার জিজ্ঞাসা করছো কেন? কখনো না, কখনো না। চাকরি যদি যায় তাও ভালো, তবু আমি আর কখনো সেখানে যাবার না মুখে আনবো না। তুচ্ছ কাঁটা ঝোপের জন্য এত ভয়? কাঁটা ঝোপের জন্য নয় হে, কাঁটা ঝোপের জন্য নয়, তবে ভূতের ভয়ে। ভূত? হ্যাঁ, ভূত ছাড়া আর কি বলতে পারি? টর্চের আলোতে এক মুহূর্তের জন্য যে মুখখানা আমরা দেখেছিলুম, তার কথা মনে আছে? তুমিও দেখেছো তো? তা দেখেছি বই কি, সেখানে কি মানুষের মুখ? মানিক নীরব হয়ে রইল। চুপ করে রইলে কেন? বলো না, সেখানে কি মানুষের মুখ? মানিক একটু ইতস্তত করে বললে, হ্যাঁ সুন্দরবাবু, মুখখানা অমানুষিক বটে, কিন্তু ওর বেশি আমি আর কিছু বলতে পারি না। তোমরা মচকাবে কিন্তু ভাঙবে না, ওই তো তোমাদের দোষ। মানিক বললে, সুন্দরবাবু, চিরকালই শুনে আসছি ভূত দেখলেই মানুষ পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু মানুষ দেখে ভূত যে পালিয়ে যায় এমন কথা কখনো শুনেছেন কি? সুন্দরবাবু খানিকক্ষণ স্তব্ধ থেকে বললেন, মানিক, তোমার এই যুক্তিটা আমারও মনে লাগছে বটে, কিন্তু এটাও তো হতে পারে সে আমাদের দেখে পালিয়ে যায়নি। তবে কাকে দেখে পালিয়ে গেছে? আলো দেখে। এরা ভূত নামায়, টেবিল চালায়, তাদের মুখে শুনেছি ভূতেরা আলো সহ্য করতে পারে না,
তারপর ওই বুনো ভূতটা আবার যে সে আলো দেখেনি, তার চোখ ঝলসে গেছে টর্চের তীব্র আলোর ধাক্কায়। জয়ন্ত ছোকরা টর্চ জেলে বড়ই বুদ্ধিমানের কাজ করেছে। সে টর্চটা না জ্বাললে ভূত বেটা সেই ঘুটঘুটে অন্ধকারে জো পেয়ে বোধহয় আমাদের সকলকেই বধ করত। মানিক হেসে বললে, তাহলে আপনি বনে যেতে আর ভয় করছেন কেন? ও বাবা, ভয় করব না? কেন ভয় করবো না শুনি? ভূত তার আবার খুব সুন্দর উপায় আপনি আবিষ্কার করে ফেলেছেন তো। ভূত দেখলেই আলো জ্বালবেন। সুন্দরবাবু গম্ভীর হয়ে বললেন, ব্যাপারটা অত সহজ নয় মানিক। ভূত প্রেত নিয়ে খেলা করতে আমি রাজি নই। এই ভুতুরে মামলার ভার আমি ছেড়ে দেবো বলেই মনে করছি। মানিক বললে, কিন্তু আমার কি ইচ্ছা জানেন? এই বিচিত্র রহস্যের ভিতরে আরো ভালো করে প্রবেশ করবার জন্য আমার মনে জেগে উঠেছে বিষম আগ্রহ। কে এই খুনের পর খুন করছে? প্রতি শনি ও মঙ্গলবারের রাত্রে কে ওই মন্দিরের আনাচে কানাচে ওই বনের সাপ আর বাঘের সঙ্গে হিংস্র রক্তলোভী জন্তুর মতন পাহারা দিয়ে বেড়ায়? কেন সে বিনা কারণে নরহত্যা করে? সুন্দরবাবু বললেন, এই সব হত্যার ভিতরে কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছি না বলেই তো আমি হতাশ হয়ে পড়েছি। আর সেই জন্যই তো মনে হচ্ছে এসব হয় ভুতুরের কাণ্ড, নয় দৈবী লীলা। সুন্দরবাবু, আর একটা কথা মনে রাখবেন, অপরাধ তত্ত্ব নিয়ে যারা আলোচনা করেছেন তারাই জানেন সব অপরাধের ভিতর থেকেই উদ্দেশ্য আবিষ্কার করা যায় না। এমন অনেক হত্যাকারীর কথা শোনা গিয়েছে যারা কেবল হত্যার আনন্দ উপভোগ করবার জন্যেই হত্যাকাণ্ডের অনুষ্ঠান করে। এর একটা বিখ্যাত দৃষ্টান্ত হচ্ছে ইংরেজ হত্যাকারী জ্যাক দ্য রিপার। হত্যা করে তার কোনোই লাভ হতো না, আর সে পুরুষকেও হত্যা করত না, কিন্তু একেবারে অকারণেই নারীর পর নারীকে হত্যা করত। মনোবিজ্ঞানের পণ্ডিতরা বলেন এই শ্রেণীর হত্যাকারীরা বিশেষ একরকম উন্মাদগ্রস্ত। অন্য সব বিষয়ে তাদের হাবভাব আচার আচরণ ঠিক সাধারণ মানুষের মতন। কেবল হত্যা করবার সুযোগ দেখলেই তারা আর আত্মসংবরণ করতে পারে না। কে বলতে পারে কালী মন্দিরের এই মামলাটার ভিতরে সেই রকম কোনো হত্যাকারীর হাত আছে কি না? সুন্দরবাবু বললেন, কিন্তু কালী মন্দিরে আমরা যাকে দেখেছি সেই যদি হত্যাকারী হয় তাহলে তো তোমার এসব যুক্তি কোনোই কাজে লাগবে না। কেন? যাকে আমরা দেখেছি আমি কিছুতেই তাকে মানুষ বলে স্বীকার করব না, কারণ সেরকম বিভীষণ মুখ নিয়ে কোনো মানুষই আজ পর্যন্ত পৃথিবীতে জন্মগ্রহণ করেনি। কিন্তু তাকেই আপনি হত্যাকারী বলে মনে করছেন কেন? সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, মনে করব না? নাও করতে পারেন। তুমি এ কথা বলছো কেন? যাকে আমরা দেখেছি সে হত্যাকারী নাও হতে পারে। তুমি কি বলছো হে? হয়তো যাকে আমরা দেখেছি সে হচ্ছে কোনো উন্মাদগ্রস্ত বাজে লোক, রাতে বেরাতে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোই তার স্বভাব। হয়তো কোনো ভীষণ ব্যাধির আক্রমণে তার মুখ হয়ে গেছে অমনভাবে বিকৃত। কে বলতে পারে আসল হত্যাকারী এখনো এই গভীর রহস্যের অন্তরালে আত্মগোপন করে নেই? সুন্দরবাবু খানিকক্ষণ চিন্তা করে বললেন, মানে তোমাকে প্রশংসা করতে আমি বাধ্য। তুমি আমার সামনে একটা নতুন চিন্তার খোরাক জুগিয়ে দিলে। ঠিক বলেছ, ওই মন্দিরের আশেপাশে ভূত প্রেত যক্ষ রক্ষ নয়, কোনো বিকৃত মুখ উন্মাদগ্রস্ত মানুষ থাকলেও থাকতে পারে। আর তার উপস্থিতির সুযোগ নিয়ে হয়তো আর কোনো মানুষ অপরাধী এইসব হত্যাকাণ্ডের অনুষ্ঠান করছে। এই রকম সব কথাবার্তা কইতে কইতে আরো খানিকক্ষণ কেটে গেল। তারপরই সিঁড়ির উপরে জাগল পদশব্দ। মানিক বললে, জয়ন্ত আসছে, ওর পায়ের শব্দ আমি চিনি। পদশব্দ সিঁড়ি পার হয়ে দরজার সামনে এসে থামল। তারপর দেখা গেল জয়ন্তকে। জয়ন্তের মুখ, জামা, কাপড় সমস্তই রক্তে আরক্ত, কিন্তু তার ওষ্ঠা ধরে বিরাজ করছে রহস্যময় হাস্যের লীলা। মানিক তৎক্ষণাৎ দাঁড়িয়ে উঠে ভীত ও বিস্মিত স্বরে বললে, জয়, জয়, তোমার একই চেহারা! তুমি কোথায় ছিলে? তোমার এমন দশা করেছে কে? জয়ন্ত ঘরের ভিতর ঢুকে এক জায়গায় বসে পড়ে বললে, মানিক, চিন্তিত হয়েও না। রক্তের আতিশয্য দেখছো বটে, কিন্তু ভগবানের দয়ায় আঘাত আমার বেশি লাগেনি। ওই খানিকটা মাংস ছিঁড়ে গিয়েছে মাত্র। সুন্দরবাবু হতভম্বের মতন বললেন, জয়ন্ত, এই অবস্থায় তোমায় দেখে আমি যে কি বলবো তা বুঝে উঠতে পারছি না। জয়ন্ত বললে, আপনার কিছুই বলবার দরকার নেই সুন্দরবাবু, এইবার বলবার পালা হচ্ছে আমার। মানিক জয়ন্তের কাছে গিয়ে তার ক্ষতস্থান পরীক্ষা করতে করতে বললে, জয়, আগে তোমার রক্ত ধুয়ে ওষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে এসো।
জয়ন্ত বললে, মানিক, আগে আমার সব কথা শোনো। আমি বলছি আমার বিশেষ কিছুই হয়নি। বেশ, তুমি যা ধরবে তা ছাড়বে না জানি, তাহলে আগে তোমার কথাই বলো। মানিক, তুমি কিছু মনে করো না। তোমাকে কোনো কথা না বলেই আমি এখান থেকে চলে গিয়েছিলুম। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কালকের রাত্রের ব্যাপারের পর মানুষের দেহের অবস্থা যে কিরকম হয় সেটা আমার ধারণাতীত নয়। সেই জন্যই তোমাকে বিশ্রাম করবার অবসর দিয়ে আবার আমি বেরিয়ে পড়তে বাধ্য হয়েছিল। কোনো রকম বিপদের ভয় আমি করিনি, কারণ কালকের ব্যাপারের পর আমি মনে করতে পারিনি যে আর কোনো রকম নতুন বিপদের আশঙ্কা আছে। আমার মনে ছিল কতগুলো খটকা। কাল রাতে যে চেহারা দেখেছিলুম তাতে এখানকার ঘটনাগুলোকে অলৌকিক বলে মনে করবার কারণ ছিল যথেষ্ট, কিন্তু সেই অপার্থিব মূর্তির হাতে ছিল একগাছা লম্বা লাঠি। এই কথা তোমাদের মনে আছে তো? আর একটা কথাও নিশ্চয়ই তোমাদের স্মরণ আছে। প্রথম দিন ঘটনাস্থলে এসেই আমি মাটির উপরে আবিষ্কার করি এমন কোনো মানুষের পদচিহ্ন যার হাতে ছিল একগাছা ফাঁপা লাঠি বা চোঙের মতো কোনো জিনিস। কালকে রাতের সেই অমানুষিক মূর্তিটাকে আমিও হয়তো অমানুষিক বলেই ধরে নিতে পারতুম যদি তার হাতে সেই লম্বা লাঠি গাছা না থাকতো। আমি এক দৃষ্টিতেই দেখে নিয়েছিলুম সেই লাঠি গাছা সাধারণ লাঠির মতো নয়। লাঠির মতন দেখতে সেটা হচ্ছে অন্য কোনো রকম জিনিস। জেগে উঠেছিল আমার কৌতূহল। মানিক, তাই তুমি যেই ঘুমিয়ে পড়লে, আমি তোমার ঘুম ভাঙাবার কোনো রকম চেষ্টা না করে শেষ রাতেই আবার বেরিয়ে পড়লুম। এখান থেকে ঘটনাস্থলে যেতে না যেতেই পূর্ব দিকের আকাশে ফুটে উঠল উষার রাঙা হাসির লীলা। তারপর আবার সেই মন্দিরের চাতালে গিয়ে দাঁড়ালুম। আবার দেখলুম একটা কেউটে সাপকে। আমাকে দেখেই সে কালো বিদ্যুতের মতন চাতালের আগাছার ঝোপের ভিতরে কোথায় লুকিয়ে পড়ল বুঝতেও পারলুম না। মন্দিরের চাতালে দ্রষ্টব্য কোনো কিছুর সন্ধান না পেয়ে আবার ফিরে এলুম মন্দিরে যাবার সেই পথের উপরে যেখানে উপরি উপরি তিনটি নরহত্যা হয়েছে। তখন সূর্য উঠেছে। পথের উপরে কোনো অন্ধকার নেই, যদিও দুই পাশে জঙ্গলের ভিতরে অন্ধকারকে তার রাজত্ব থেকে কেউ বঞ্চিত করতে পারেনি, কারণ দুপুরবেলাতেও সে বনের ভিতরে সূর্যের প্রবেশ নিষেধ। যেখানে পদচিহ্ন দেখেছিলুম আবার সেইখানে গিয়ে দাঁড়ালুম। সূর্যের আলোক পায়নি বলে সেখানকার মাটি এখনো কাঁচা অবস্থাতেই আছে। প্রথম দিনেই সেখানকার মাটির উপরে কতগুলো পায়ের দাগ ছিল সেটা আমি গণনা করেছিলুম, কিন্তু আজ আমি দেখলুম সেখানে অনেকগুলো নতুন পায়ের ছাপ পড়েছে। তার মানে কাল শনিবারের রাতে এখানে এসে আবার কোনো লোক অপেক্ষা করেছিল। শুধু পায়ের দাগ নয়, পায়ের দাগের পাশে আবার ফাঁপা লাঠি বা চোঙের মতো কোনো জিনিসের ছাপ। তারপরেই আমার কি মনে হলো জানো? মনে হলো কোনো অদৃশ্য চক্ষু যেন নির্নিমেষে আমার পানে তাকিয়ে আছে। তৎক্ষণাৎ সচমকে রিভলভার বার করে এদিকে ওদিকে এগিয়ে গেলুম, কিন্তু কারুকে দেখতেও পেলুম না, কারুর সাড়াও পেলুম না। সেখানকার জঙ্গল এমন ঘন যে প্রভাতেও মনে হলো আমি যেন রাত্রির অন্ধকারেই দাঁড়িয়ে আছি। কোথাও কাউকে দেখতে না পেয়ে আবার চললুম মন্দিরের দিকে, কিন্তু যেতে যেতে সন্দেহ জাগলো আমার সঙ্গে সঙ্গে যেন আরও কেউ পাশের অন্ধকার জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে চলেছে। হাতের রিভলভার প্রস্তুত রেখেই আমি অগ্রসর হলুম। কোনো দিকে বনের পাতাও যদি একটু কাঁপে তখনই সেইখানে গুলি ছুড়ব বলে, কিন্তু পথের উপরে রিভলভার ব্যবহার করবার কোনো দরকারই হলো না। ভাবলুম অদৃশ্য শত্রুকে দেখছি আমি মনের ভুলে, তাই আর কোনো দিকে দিকপাত না করে চাতাল পেরিয়ে আবার সেই মন্দিরের ভিতরে গিয়ে ঢুকলুম। সেই ভয়ঙ্করী দেবী মূর্তি ঠিক একইভাবে দাঁড়িয়ে আছে। তার নামে এ অঞ্চলে এত সব অসম্ভব বিজ্ঞাপন, অথচ আমি দেখলুম কোনো দুরাত্মার কল্পনার আদর্শে জড়প্রস্তরে গড়া কুৎসিত এক দানবী মূর্তি। আমি হিন্দু, আমি কিছুতেই মনে করতে পারি না যে যাকে আমি মা বলে ভালোবাসি, ভক্তি করি, তার মূর্তি হতে পারে এত হিংস্র, এত নিষ্ঠুর। দাঁড়িয়ে ভাবছি, হঠাৎ মন্দিরের তলায় ঝুলন্ত বাদুড়গুলো বিষম চঞ্চল হয়ে উঠল। তাদের ডানার ঝটপটানি শব্দে মন্দিরের ভিতরটা পরিপূর্ণ হয়ে গেল। মনে হলো তারা যেন কোনো আসন্ন বিপদের আশঙ্কায় ব্যস্ত হয়ে উঠেছে। উপর দিকে মুখ তুলে অবাক হয়ে তাকিয়ে আছি। আচম্বিতে মনে হলো মন্দিরের ছাদটার একটা জায়গা কেমন দুলে দুলে উঠল। পর মুহূর্তে দেখলুম ছাদের একটা অংশ সশব্দে ভেঙে পড়ছে।
তাড়াতাড়ি একদিকে সরে গেল, কিন্তু পারলুম না নিজেকে সম্পূর্ণরূপে রক্ষা করতে। মাথার উপরকার ছাদ নিচে নেমে আমার মুখের খানিকটা মাংস আঁচড়ে বার করে নিয়ে গিয়ে সশব্দে মাটির উপরে এসে পড়ল। কিন্তু সেই অবস্থাতেই আমি দেখে নিয়েছি যে ওই ডাকাতে কালী মূর্তি বোধহয় ছাদের চাপে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। মনে হলো সমস্ত মন্দিরটা এখনই ধসে পড়বে। বিদ্যুৎ বেগে বাইরের সেই চাতালে এসে দাঁড়ালো। তারপর লক্ষ্য করলুম মন্দিরের ছাদের খানিকটা অংশই ভেঙে পড়েছে। যখন ভাবছি এর কারণ কি, তখন হঠাৎ শুনলুম মন্দিরের পিছনকার অরণ্যে একটা সন্দেহজনক শব্দ, যেন কে তাড়াতাড়ি ছুটে গভীর অরণ্যের দিকে চলে যাচ্ছে। আমি তখন মরিয়া হয়ে উঠেছি, নিজের রক্তের আস্বাদ পেয়েছি, বুঝতে পারছি আমার মাথার উপর থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। তখনও আমার ক্ষতস্থান পরীক্ষা করিনি, ভাবলুম হয়তো আমি আর বাঁচব না, কিন্তু দেখে নেব কে এখান থেকে ছুটে ওদিকে চলে যাচ্ছে। তড়িৎ বেগে এই কথাটাও মনে হলো, ওখান দিয়ে যে ছুটে চলে যাচ্ছে আমার মাথার ওপর ছাদ ভেঙে পড়বার কারণ হচ্ছে সেই। ঝোপঝাপের চাঞ্চল্য লক্ষ্য করে আমিও তীরের মতন সেই দিকে ছুটে চললুম, এবং যেতে যেতেই আমার এই অটোমেটিক রিভলভার থেকে গুলি বৃষ্টি করতে লাগলুম ঘন ঘন। কিন্তু বিফল হলাম আমি। যাকে ধরবার বা মারবার চেষ্টা করছিলুম তাকে পারলুম না ধরতে বা মারতে। তারপর আর কোনো কথাই বলবার নেই। হতাশভাবে আবার এখানে ফিরে আসতে বাধ্য হয়েছি।